আচ্ছা, আমরা শুরু করতে পারি। আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ গাইস হিয়ার মি? হ্যালো? হ্যালো? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আহ শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, অলরাইট, নাইস। সো আজকে ওয়েলকাম টু দ্য সেশন অফ ই-কমার্স ডেটাবেস ডিজাইন। সো আমরা আজকের সেশনটাতে মেইনলি ফোকাস করব কিভাবে একটা ডেটাবেসের ডিজাইন আমরা করতে পারি, স্পেসিফিকলি একটা ই-কমার্স ডিজাইন, ডেটাবেসের ডিজাইন কিভাবে করা যায়। সো আমরা ওইটা নিয়ে একটা শর্ট ডিসকাশনে যাব ইনশাল্লাহ। মোটামুটি আই হোপ আপনাদের আজকে ডিসকাশনটার পরে ইউজুয়ালি ইন্ডাস্ট্রিতে আমরা যেভাবে ডেটাবেসটা ডিজাইন করার অ্যাপ্রোচটা নিয়ে থাকি, ওইটা নিয়ে আই হোপ আপনারা একটা ক্লিয়ার পিকচার পাবেন। সো ফার্স্ট অফ অল, আই উড লাইক টু আস্ক ইউ গাইস, আপনাদের ডেটাবেস নিয়ে কার কার আইডিয়া আছে? ক্যান ইউ গাইস টেল মি হোয়াট ইজ ডেটাবেস? জি, ডেটাবেস হলো তথ্য সংরক্ষণের একটি সিস্টেম। এখানে আমরা তথ্য ইনফরমেশন রাখি। এটা আপনাদের টেবিল আকারে রাখি। এটা কি ডেটাবেস সিস্টেম বলে? আচ্ছা, সো আমাদের এখনকার রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড, এই যে 2025 এসে ডেটা হচ্ছে একটা, কিভাবে বোঝায়, ডেটা হচ্ছে একটা অনেক অ্যাবান্ডেন্ট একটা রিসোর্স, রাইট? মানে আপনারা যে কোনো জায়গায় ডেটা পাবেন, ডেটার অনেক বড় একটা অ্যাবান্ডেন্স আছে। সো এই ডেটাগুলা ইন ইটস র স্টেজ একটু আনস্ট্রাকচার থাকে বা হচ্ছে আনঅর্গানাইজ থাকে। সো সো আমাদের পারপাসটা হচ্ছে, আমাদের ডেটাবেসটা হচ্ছে বেসিক্যালি ডেটার স্ট্রাকচারটাকে আমরা বেসিক্যালি ডেটাবেস হিসেবে বলছি। সো ডেটা স্ট্রাকচারটা কিভাবে হয়? ডেটা স্ট্রাকচারটা ডিফারেন্ট ওয়েতে হয়। আমরা টেবিল হিসেবে সাজাতে পারি বা অন্য অনেক ওয়েতে সাজানো যায়, বা আমরা ডেটাবেসটাকে এমন ভাবে অর্গানাইজ করতে পারি যেখানে ডেটাবেস থেকে আমরা বেসিক্যালি ডেটা থেকে আমরা কিছু মিনিংফুল কি পেতে পারি, ডিরেকশন বা এলিমেন্টস পেতে পারি। সো ডেটাবেসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা স্ট্রাকচার্ড কালেকশন অফ ডেটা, যেটা ডিজাইন করা হয় ফর ইটস এফিশিয়েন্ট স্টোরেজ, যাতে স্টোরেজটা এফিশিয়েন্ট হয়, তারপরে যাতে আমরা ডেটাটাকে রিট্রিভ করতে পারি, অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা ম্যানিপুলেশন, সামথিং লাইক ডেটার উপর অপারেশন করা বা সো অন অ্যান্ড সো অন। সো আমাদের মেইন পারপাসটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে আনস্ট্রাকচার্ড বা ডেটাটাকে আছে, ওই ডেটাটাকে কিভাবে আমরা এফিশিয়েন্টলি স্ট্রাকচার করতে পারি। এটা হচ্ছে আমাদের ডেটাবেসের ওয়ান অফ দোজ পারপাসেস, ওয়ান অফ দ্য মেইন পারপাসেস আপনি বলতে পারেন। সো এখন সেকেন্ড থিং হচ্ছে, আমরা কেন ডেটাবেসটা এসেনশিয়াল আমাদের জন্য, বা ডেটাবেস ডিজাইনটা কেন ইম্পর্টেন্ট। সো ডেটাবেস ডিজাইনটা এই জন্য ইম্পর্টেন্ট যে আপনারা যখনই দেখবেন রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করবেন, বা রিয়েল লাইফ যে কোনো ইন্ডাস্ট্রি প্রজেক্ট বলেন, আপনারা যখনই কাজ করবেন তখনই দেখবেন যে ডেটার একটা স্কেলেবিলিটি একটা অনেক বড় ম্যাটার হয়ে দাঁড়ায়। সো হোয়াট ডু আই মিন বাই স্কেলেবিলিটি? সো দেখা যাচ্ছে আপনারা কোনো একটা প্রজেক্ট করছেন, ওই প্রজেক্টের ডিফারেন্ট ফেসেস অফ ডেভেলপমেন্ট ফেসেস থাকে। সো ডেভেলপমেন্ট ফেসেস গুলো বলতে বুঝাচ্ছি আমরা যে ফেজ ওয়ানে ধরেন আমরা একটা ইনিশিয়াল স্টার্ট আপ করি, ইনিশিয়াল একটা মক রেডি করে, দেন আমরা ওইটার উপর কি করি, ডেভেলপমেন্ট করি, ওইটাকে প্রগ্রেস করার ট্রাই করি। সো আমাদের জন্য এই জন্য স্কেলেবিলিটি ইম্পর্টেন্ট, কজ দেখা যায় এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের হাই অ্যামাউন্ট অফ বা হাই ভলিউম অফ ডেটাটাকে আমরা কিভাবে এফিসিয়েন্টলি স্টোর করতেছি, যেটাতে আমাদের রিট্রিভাল টাইম বা আমরা যখন কুয়েরি বা আমরা যখন ফেচ করবো, যাতে আমরা মোস্ট এফিসিয়েন্ট ওয়েতে পেতে পারি। এই জন্য যাতে অ্যাট দ্য সেম টাইম ডেটার ভলিউম বাড়ছে বাট আমার পারফরমেন্স কোনো অংশে কমছে না, এই জিনিসটা মেনটেন করাটাই হচ্ছে স্কেলেবিলিটি। সো ডেটাবেস স্কেলেবল হওয়াটা ইটস আমাদের জন্য এখনকার যুগে ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। সো এটা হচ্ছে ওয়ান অফ একটা এসেনশিয়াল পার্ট। দেন দেয়ার কামস হচ্ছে আপনার ডেটা ইন্টিগ্রিটি ধরে রাখা, যে ডেটাটাকে সিকিউর রাখা, কিভাবে আমরা ডেটার কনস্ট্রেন্ট গুলোকে মেনটেন করতে পারি, এফিসিয়েন্টলি ডেটাটাকে হ্যান্ডেল করতে পারি বা সিকিউর রাখতে পারি আউটসাইড অ্যাটাক চেয়ে, ওইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট এসেনশিয়াল পার্ট। দেন আমরা ডেটা প্রোটেকশন, এটাও ওয়ান অফ দোজ পার্ট। তারপর হচ্ছে অ্যানালিটিক্স, ডিফারেন্ট ডিফারেন্ট, আমরা এখন দেখি যে ডেটা অ্যানালিটিক্স একটা ইম্পর্টেন্ট পার্ট, রাইট, আমাদের ইন্ডাস্ট্রিতে। সো ডেটা অ্যানালিটিক্স এর কাজটা কি? ডেটা অ্যানালিটিক্স এর কাজটা হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের লার্জ ভলিউম অফ ডেটা আমাদেরকে একটা বিজনেস ডিসিশন নিতে আমাদেরকে হেল্প করবে। সো কিভাবে নিতে হেল্প করে? সো দেখা যায় যখনই আপনার একটা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা থাকে, সো ওই ডেটাটাকে আমরা প্রসেস করে কোনো না কোনো একটা স্ট্রাকচার্ড অর্গানাইজেশন বা স্ট্রাকচারের একটা প্যাটার্ন পাই। সো দেখা যায় ওই প্যাটার্নটা আমাদেরকে হেল্পস আস টু মেক বিজনেস ডিসিশনস, যে আমাদেরকে কোন দিকে অ্যাপ্রোচ নেওয়া উচিত বা আমাদের সিস্টেমটাকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, এই জিনিসগুলোতে খুব ভালোভাবে হেল্প করে। সো
এটা মোটামুটি ডেটার এফিসিয়েন্সি নিয়ে আমি বা ডেটাবেস কেন এসেনশিয়াল আমি এটা নিয়ে মোটামুটি একটা কথা বললাম। আপনারা যদি আমার স্ক্রিনটা দেখতে পারেন, কাইন্ডলি লেট মি নো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। দেখতে পাচ্ছেন রাইট স্ক্রিনটা? আই হোপ দেখতে পাচ্ছেন। ওকে, সো যেটা বললাম, সো ডেটাবেস এই জন্য এসেনশিয়াল যে আমাদের স্কেলেবিলিটি হেল্প করে, আমাদের ডেটা ইন্টিগ্রিটিতে হেল্প করে, বা আমাদের ডেটাকে সিকিউর করে, বা আমাদের কি করে, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানালিটিক্সে হেল্প করে, যে আমাদের ডেটাটা আমাদেরকে কিভাবে ডিফাইন করতেছে, আমাদের রাইট নাও আমাদের সিস্টেমটা কোন অ্যাপ্রোচে নেওয়া উচিত, ওই জিনিসগুলোতে হেল্প করে। সো এখন আপনারা দেখবেন মোস্ট অফ দ্য টাইম ডেটাবেস নিয়ে যখন কাজ করবেন, দেয়ার ইজ দিস কমন টার্ম কল ডিবিএমএস। টার্মটা কি? ডিবিএমএস। সো এই জিনিসটা আপনারা যখন এই ডেটাবেস নিয়ে কাজ করবেন, এটা একটা কমন টার্ম দেখবেন। সো হোয়াট ইজ ডিবিএমএস? সো ডিবিএমএস স্ট্যান্ডস ফর বেসিক্যালি হচ্ছে আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই ডিবিএমএস টার কাজটাকে, সো এই ডিবিএমএস টার কাজটা হচ্ছে এটা, এই ডেটা ডিবিএমএস টা কিন্তু প্রত্যেকটা ডেটাবেসের কোরে থাকে। কোথায় থাকে? কোর। মানে কোরের মধ্যে কিন্তু এই ডিবিএমএস টা থাকে। এই ডিবিএমএস টা বেসিক্যালি একটা সফটওয়্যার লেয়ার, যেটা বেসিক্যালি কি করে, অ্যাজ এ ওয়ার্কস অ্যাজ এন ইন্টারমিডিয়েট বিটুইন, ধরেন আমার এটা একটা ডেটা, আর আমার এটা হচ্ছে ধরেন ইউজার। সো এই ইউজারটার সাথে যে কানেকশনটা ডেটার, আমার যে র ডেটা বা স্ট্রাকচার ডেটা, যে কানেকশনটা, ওই কানেকশনটা আমরা কিসের থ্রুতে করি? ডিবিএমএস এর থ্রুতে। সো আপনারা এসেনশিয়ালি এটাকে এভাবে ভাবতে পারেন যে ডিবিএমএস ইজ এ টুল বা সফটওয়্যার, যেটা দিয়ে হচ্ছে আমরা ডেটাবেসের ডেটা কি করি, ডেটাবেসের ডেটা কোয়েরি করতে পারি, বা ধরেন আপডেট করতে পারি, বা ধরেন ডিলিট করতে পারি, বা অনেক কিছু এই ধরনের অনেকগুলো অপারেশন করতে পারি। সো এই ডিবিএমএস যেটা করে, এই ডিবিএমএস আমাদেরকে সুন্দর একটা ইন্টারফেস দেয়। তো ওই ইন্টারফেসের থ্রুতে আমরা কিছু স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কোনো একটা ডেটা ফেচ করতে পারি। সো আমাদের দেখবেন কোনো একটা ডেটা ফেচ করার সময় কিন্তু আমাদের ডেটার কিন্তু ফিজিক্যাল লোকেশনটা ইম্পর্টেন্ট হয় না, বা ডেটার যে ফিজিক্যাল লোকেশন ওইটা কিন্তু আমাদের দরকার হয় না। সো ওই যে ডেটা যে ফিজিক্যাল লোকেশন বা ডেটাকে কোনো একটা লোকেশন থেকে ফেচ করার কাজগুলো কিন্তু আমাদের এই ডিবিএমএস বা এই ইন্টারফেস লেয়ারটা করে থাকে। তাছাড়াও আপনারা ডিবিএমএস এ আরো অনেক কিছু, অনেক হেল্প পাবেন, অনেক অ্যাডভান্টেজ আছে। যেমন ফর এক্সাম্পল ধরেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার্স আমাদেরকে দিয়ে থাকে, লাইক ব্যাকআপ। আমার যদি ডেটা ডিলিট হয়ে যায় ওটা ব্যাকআপ করা, তারপর হচ্ছে ধরেন ডেটা ডিলিট হয়ে যাওয়ার পর এটাকে রিকভারি করা, তারপর হচ্ছে ধরেন পারফরমেন্স অপটিমাইজেশন বা অনেক বড় লার্জ ভলিউম ডেটা কিভাবে অপটিমাইজ করা যায়, এগুলো তো আমাদের ডিবিএমএস অনেক হেল্প করে থাকে ইউজুয়ালি। সো আমরা তো বেসিক্যালি তার মানে আমরা একটা ডিবিএমএস এর একটা আইডিয়া পেলাম। ডিবিএমএস হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারফেস বা সফটওয়্যার লেয়ার, যেটার মাধ্যমে একটা ইউজারের সাথে যে ডেটার যে কালেকশন ওইটা কি করে, ওইটা কানেক্ট করে, বা একটা ইউজার ডিবিএমএস এর থ্রুতে ডেটাগুলোকে কি করে থাকে, ফেচ করে বা ব্রাউজ করে বা অ্যাক্সেস করে থাকে, জেনারেল যদি আমরা বলতে চাই। সো এটা হলো ডিবিএমএস এর মোটামুটি আমাদের একটা ব্রিফ কি এক্সপ্লেনেশন, যে ডিবিএমএস টা কি এন্ড ডিবিএমএস টা কেন ইম্পর্টেন্ট। আপনারা রিয়েল লাইফে ডিবিএমএস টাকে অনেক ইউজ করে থাকবেন ইউজুয়ালি। ডিবিএমএস টা অনেক হ্যান্ডি এসব দিক দিয়ে, কজ ডিবিএস কিছু বিল্ট ইন অনেক এনরিচড ফিচার আছে যেগুলো আমাদেরকে অনেক হেল্পফুল। সো এখন তাইলে ডিবিএমএস এর পার্টটা গেল, এখন তাইলে আমরা কথা বলতে পারি যে ডেটাবেসের কোর কম্পোনেন্টস গুলা কি। সো লাইক কম্পোনেন্টস অফ database. So let's say, so components of database. So আমরা একটা ডেটাবেসকে কিছু কোর কম্পোনেন্টে ভাগ করতে পারি, বা আমরা যখন কোনো একটা ডেটাবেস ডিজাইন করব ওইটাকে আমরা কিছু কোর কম্পোনেন্টে ভাগ করতে পারি। সো কম্পোনেন্ট গুলা কি কি? যে কম্পোনেন্ট গুলা হচ্ছে বেসিক্যালি ওইসব এলিমেন্টস যেটার মাধ্যমে আমরা কোনো একটা ডেটাবেসকে ক্রিয়েট করি বা বিল্ড করে থাকে। সো এই ডেটাবেসের কম্পোনেন্ট গুলোর জন্য যদি কথা বলি, তাইলে আমার ডেটাবেস ক্রিয়েট করা বা ডেটাবেস বিল্ড করার সবার ফার্স্ট কম্পোনেন্ট আপনারা কি বলতে পারেন? অফকোর্স ডেটা, রাইট? বিকজ উইদাউট ডেটা তো আমার ডেটাবেস ক্রিয়েট হবে না, রাইট? আমি তো ডেটা ছাড়া ডেটাবেস ক্রিয়েট করতে পারি না। সো ডেটাটা হচ্ছে একটা কোর কম্পোনেন্ট। তারপর হচ্ছে আছে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম বা জার্গনস, আপনারা যেটা শুনে থাকবেন অনেক, খুব কমনলি ওয়াইডলি ইউজড, ওইটার নাম হচ্ছে স্কিমা। সো এই যে আমরা যখন ডেটাবেস ডিজাইন করতে থাকি, ডিজাইন করি, আমরা কিন্তু এটাকে ডেটাবেস স্কিমা হিসেবেও বলে থাকি মাঝে মধ্যে। দেখবেন এটার একটা ডিফারেন্ট টার্মিনোলজি আছে, যে এটাকে ডেটাবেস স্কিমাও বলি আমরা। সো ডেটাবেস স্কিমাটা কি? সো ডেটাবেস স্কিমাটা হচ্ছে বেসিক্যালি আমার
একটা স্ট্রাকচারাল ব্লুপ্রিন্ট অফ দ্য ডেটা দ্যাট আই এম অ্যাবাউট টু হ্যান্ডেল। তো ধরেন এখানে আমার অনেকগুলা, ফর এক্সাম্পল ধরেন এখানে অনেকগুলা ডেটা আছে, এখানে অনেকগুলা ডেটা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ডেটা, নেমস, পার্সনের নেম থাকতে পারে, এজ থাকতে পারে, ইমেল থাকতে পারে, অনেক কিছু। সো এই ডেটাগুলোকে আমি স্ট্রাকচার্ড ওয়েতে ধরেন টেবিল হিসেবে যদি সাজাই, ধরেন আমি একটা টেবিলের মধ্যে নিলাম আমার ইউজার ইনফো, আরেকটা টেবিলের মধ্যে নিলাম হচ্ছে আমার ইউজারের অন্য কোনো অ্যাট্রিবিউটস, যদি অন্য কোনো অ্যাট্রিবিউটস থাকে, একটাতে নিলাম হচ্ছে ওর পার্সোনাল ইনফরমেশন, ওর আরেকটাতে ধরলাম নিলাম হচ্ছে আপনার ওর বিজনেস ইনফরমেশন বা ওর ডিফারেন্ট ইনফরমেশন। সো এভাবে যে আমরা স্ট্রাকচার্ড ওয়েতে যে একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করতেছি, মানে টেবিল হিসেবে স্ট্রাকচার্ড ওয়েতে সাজাচ্ছি, এই জিনিসটাকে কিন্তু বেসিক্যালি আমরা স্কিমা বলি। যে জিনিসটাকে আমরা ডেটাবেস ডিজাইন হিসেবে অ্যাকচুয়ালি ডিফাইন করি, যে অ্যাকচুয়ালি ডেটাবেস ডিজাইন যখন আমরা বলি, বেসিক্যালি বলা হচ্ছে যে আমরা একটা ডেটাবেস স্কিমা বানাই। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সো এটা হচ্ছে আমার সেকেন্ড কম্পোনেন্ট যদি ধরি, এটা হচ্ছে আমার সেকেন্ড কম্পোনেন্ট। থার্ড কম্পোনেন্ট আমরা বলতে পারি আপনার ডিবিএমএস, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে আমার এসেনশিয়ালি আমার সফটওয়্যার লেয়ারটা বা ইন্টারফেস। তো এটার কাজটা কি, এটার কাজে আমি আপনাকে যেটা বললাম, আপনাদের যেটা বললাম, যে এটার কাজ হচ্ছে আমার ইউজার যে ডেটাবেস যে ইউজ করবে, ওদের সাথে যে অ্যাকচুয়াল ডেটা, ওইটার একটা ইন্টারমিডিয়ারি বা ওইটার মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করা। সো এই কানেকশনটা ক্রিয়েট করার জন্য আমরা ডিবিএমএস টাকে ইউজ করি। ডিবিএমএস টাকে কেন ইউজ করি? ডিবিএমএস টাকে ইউজ করার রিজন হচ্ছে ডিবিএস আমাকে বিল্ট ইন অনেকগুলো এক্সট্রা অ্যাডভান্সড ফিচার দেয়, যে ফিচারগুলো আমাদের ম্যানুয়ালি ওটার জন্য কাজ করা লাগে না বা আলাদা ফেচ করা লাগে না। সো ডেটাবেসের কম্পোনেন্টের মধ্যে আমি ডেটা বললাম, যেটা এসেনশিয়াল পার্ট। স্কিমা বললাম, আমরা কিভাবে স্কিমা একটা ডেটাবেসের ব্লুপ্রিন্ট স্ট্রাকচার্ড ওয়েতে সাজাই, ওটা হচ্ছে স্কিমা। ডিবিএমএস বললাম, ডিবিএমএস টা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার লেয়ার বা ইন্টারফেস, যেটার মাধ্যমে আমরা ডেটার সাথে ইউজারের কমিউনিকেশন হয়। তারপর আমরা বলতে পারি কুইরিজ। কুইরিজ ছাড়া তো আমি যদি ডেটার উপর কোনো অপারেশন না করি, তাইলে তো আমার ডেটাবেস বানানোর তো পারপাস থাকলো না, রাইট? সো আমি যে ডেটাবেসটা ক্রিয়েট করেছি, ওই ডেটাবেসটার উপর কোনো না কোনো কুইরি করতে হবে বা আমার অপারেশন করতে হবে। ওই অপারেশনটা যদি না চাই বা ওই ডেটাকে যদি আমি অ্যাক্সেস না করি, কোনো না কোনো ওয়েতে ওইটার উপর অপারেট না করি, তার মানে তো আমার ডেটাবেসের কোনো পারপাস তো থাকলো না, রাইট? সো দ্যাটস ওয়াই কোয়েরিজ হচ্ছে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ডেটাবেস। তারপরে আমরা যদি আরেকটা ডেটাবেস কম্পোনেন্ট বলি, তাইলে আমরা বলতে পারি যে ইউজার্স। অফকোর্স দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইট? যদি কোনো ইউজার্স, যদি কম্পোনেন্টে যদি কোনো ইউজার্স না থাকে, তাইলে তো এই ইউজার্সটা কি করবে? এই ইউজার্সটা বেসিক করবে, এই ইউজার্স হচ্ছে দোজ পিপল যারা হচ্ছে আমার এই যে ডেটাবেস, এই ডেটাবেসের সাথে কি করবে? ইন্টারাক্ট করবে। আদারওয়াইজ তো আমার ডেটাবেসের কম্পোনেন্টের মধ্যে ইউজার্স যদি না থাকে, তাহলে তো আমার ডেটাবেস, রাইট, ইট ডাজন্ট হ্যাভ এনি পারপাস। সো দ্যাটস ওয়াই আমরা এই কম্পোনেন্টস এর মধ্যে আমাদের এই কয়েকটা কি কম্পোনেন্টস আছে ডেটাবেসের, যে তার মধ্যে ডেটা আছে, স্কিমা আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেটা এসেনশিয়ালি হচ্ছে একটা সফটওয়্যার লেয়ার বা ইন্টারফেস, যেটা হচ্ছে আমাদের ইউজার্সদের সাথে আমার ডেটাবেসের কি করে? ইন্টারাকশন করে। কুয়েরিজ আছে, মানে ইউজাররা ডেটাবেসের উপর যে অপারেশন গুলা চালাবে বা যে অপারেশন ইনস্ট্রাকশন গুলা ফেচ করবে বা যে ডেটাগুলা ফেচ করবে, ওইটা আমরা কুয়েরিজ এর মাধ্যমে করি। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউজার্স, মানে যারা ডেটাবেসটাকে হ্যান্ডেল করবে বা যারা ডেটাবেসের সাথে কি করবে? ইন্টারাক্ট করবে। সো এটা হচ্ছে আমার ডেটাবেসের কম্পোনেন্টস পার্ট। সো বেসিক্যালি কোর কম্পোনেন্টস, যে ডেটাবেস গুলো যে কোর কম্পোনেন্টস আছে, ওগুলো হচ্ছে এটা। সো এখন আসি আমরা ডেটাবেসের টাইপ, যেটা আমরা তো ডেটাবেসে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে ডেটাবেসটা কি, ডিবিএমএসটা কি, বা এটার কম্পোনেন্ট গুলা কি। সো এখন যদি আমি আসি ডেটাবেসের টাইপের মধ্যে, সো আপনারা যদি ব্রডলি ডেটাবেস টাইপ যদি হিসাব করেন, ব্রডলি দেয়ার আর টু টাইপস অফ ডেটাবেস। কয়টা টাইপ? দুইটা টাইপ। সো একটা টাইপকে আমরা বলি সো আরডিএমএস, বা আপনারা বলতে পারেন রিলেশন ডেটা ম্যানেজমেন্ট, রিলেশনাল ডেটাবেস। আর ডিবিএমএস বলো না, রিলেশনাল ডেটাবেস, আরডিবি, রিলেশনাল ডেটাবেস। সো যেটা হচ্ছে মেইনলি স্কিমা বেস। স্কিমাটা কি? স্কিমাটা আমি আপনাদেরকে যেটা বুঝালাম, যে স্কিমাটা হচ্ছে মানে এটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড ওয়ে। এটার যে ব্লুপ্রিন্টটা, এটা একটা স্ট্রাকচার্ড ব্লুপ্রিন্ট, এটার মধ্যে টেবিল থাকবে, টেবিলের ওয়েতে অর্গানাইজ থাকবে, সুন্দরভাবে ক্যাটাগরাইজ থাকবে। সো এটাকে আমরা রিলেশনাল ডেটাবেস বলতেছি। আর সেকেন্ড টাইপটা হচ্ছে নো সিকুয়েল ডেটাবেস। এটা আমি জানি না, এটা আপনাদের কাছে অনেকের কাছে একটু অ্যাডভান্স মনে হতে পারে। সো নো সিকুয়েল ডেটাবেসটা কি করে? নো সিকুয়েল ডেটাবেসটা যে ডেটাগুলো আনস্ট্রাকচার্ড বলতে আমি কি বুঝেছি, ধরেন ইমেজেস, অডিওস, এই টাইপের ডেটাগুলোকে উইদাউট ফরম্যাটিং দ্যাম ইনটু এনি টেবলস,
মানে আর রিলেশনাল ডেটাবেস যে কাজটা করে, যে স্কিমা বেস বা টেবিল বেস যে অর্গানাইজেশনটা করা, নোসিকুয়েল ওই জিনিসটা করে না। নোসিকুয়েল ইমেজেস বা অডিও রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করে, যেগুলোর জন্য, যেসব ডেটার জন্য আমার টেবিল টেবিল দরকার হয় না। সো টেবিল টেবিল ছাড়া বেসিক্যালি আমরা নোসিকুয়েল দিয়ে ওই টাইপের ডিফারেন্ট টাইপস অফ ডেটা নিয়ে আমরা নোসিকুয়েল নিয়ে কাজ করতে পারি। সো আপনাদের মোস্ট অফ দ্য টাইম আজকের টপিকটা মোস্টলি ফোকাসড অন রিলেশনাল ডেটাবেস, বিকজ আমরা রিলেশনাল ডেটাবেসটা দিয়ে বেসিক্যালি কি করব, আমরা হচ্ছে আমাদের ডেটাবেস ডিজাইন করব। সো আপনারা কি এতটুকু সোফার আমি যতটুকু কথা বললাম, আপনারা কি সবাই ক্লিয়ার যে ডিবি টাইপসটা কি, এন্ড এনি কোশ্চেনস? Everyone's clear? Yes. Alright. So moving on. সো আমরা বেসিক্যালি তার মানে আমরা কমপ্লিট একটা ওভারঅল কি পেলাম, পিকচার্স পেলাম যে বেসিক্যালি আমার ডেটাবেসটা কি, ডেটাবেসের পারপাসটা কি, ডিবিএমএসটা কি, কম্পোনেন্টসটা কি, বা ডিবি কয় ধরনের হতে পারে, এন্ড আমরা কোনটা নিয়ে কাজ করব, বা এন্ড ওইটার টাইপটা কি ধরনের, যে কোনটা কি নিয়ে কাজ করে। সো এখন আপনাদের কাছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে যে আমি তো অনেক কিছুই দেখালাম, সো আমার ডেটাবেসটা ইম্পর্টেন্ট কেন, ওয়াই? আমার যে এই যে ডিবি, এই যে স্ট্রাকচার্ড ওয়েতে ডেটা, বা ধরেন আমি যেভাবেই করি না কেন, রিলেশনাল ডেটাবেস করি বা নোসিকুয়েল করি, আমাদের ডেটাবেসটা কেন ইম্পর্টেন্ট? সো আমি আপনাদেরকে যেটা বলছি, ডেটাবেসে অলওয়েজ মাথায় রাখবেন, ডেটাবেসটা ইম্পর্টেন্ট এই জন্য যাতে আমরা যখন কোনো একটা সিস্টেম নিয়ে কাজ করি, ওই সিস্টেমের ডেটার ইন্টিগ্রিটি, মানে ডেটাকে প্রোটেক্ট করা, ডেটাবেসকে স্কেলেবল করা, মানে যখন সিস্টেমটা লার্জ হবে, যখন বড় হবে, যখন লার্জ ভলিউমস অফ ডেটা আসবে, তখন ইফিশিয়েন্টলি জিনিসটাকে হ্যান্ডেল করা, যাতে পারফরমেন্সে আমার কোনো কি হয়, হিন্ডার না হয়, ওই জিনিসটার জন্য আমার ডেটাবেস ডিজাইন করাটা বা ডেটাবেস ডিজাইনটা পারফেক্ট ওয়েতে ডিজাইন করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো দ্যাট আমাদের ডাজন্ট ম্যাটার আমাদের সিস্টেমটা যত বড়ই হোক না কেন, যত বড় ডেটাই থাকুক না কেন, যত বেশি টাইপসই থাকুক না কেন, আমরা যাতে ইফিশিয়েন্টলি ডেটাগুলোকে স্টোর করতে পারি এমন ভাবে যাতে ডেটাবেস বড় হওয়ার সাথে সাথে যাতে আমার পারফরমেন্সে কোনো থ্রটল না হয়, মানে আমার কুয়েরি টাইম যাতে আমার বেশি না হয়, বা আমার যাতে ডাটার সিকিউরিটি, ডাটার ইন্টিগ্রিটি যাতে প্রোটেক্ট করতে পারি ডেটার, ওই জন্য ডেটাবেস ডিজাইনটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন। অনেকে মনে হয়, অনেকে জাস্ট কয়েকদিন প্র্যাকটিস করে ভাবে যে ওকে ভাই ডেটাবেস ডিজাইন তো অনেক ইজি, আমি জাস্ট ধুমধাম করে ফেললাম। ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট ইজি, মানে মানুষজন যতটা মানে আপনার প্রথম দিকে অ্যাসিউম হবে, ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট ইজি, বিকজ ইউ হ্যাভ টু পুট এ লট অফ এফোর্ট সো দ্যাট আপনার যাতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর যাতে আপনার এই কাজ করা না লাগে যে ওকে ইউ নো হোয়াট, আমি যেভাবে ডেটাবেস ডিজাইন করছি এটা তো এখন আমার যে ক্লায়েন্টের ডিমান্ড বা আমার যে প্রজেক্ট ডিমান্ড ওইটা তো আমার মিট করতেছে না। সো দ্যাটস ওয়াই আমাদের ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ডেটাবেস ডিজাইনটাকে আমাদের এমন ভাবে করা সো দ্যাট আমরা যাতে এটাকে পারফেক্টলি স্কেলেবল করতে পারি, বা এটা যাতে আমরা লার্জ ভলিউম অফ ডেটা এটা যাতে পারফেক্টলি হ্যান্ডেল করতে পারে। সো সো তাইলে আমরা মোটামুটি একটা ডেটাবেস কেন ইম্পর্টেন্ট ডিজাইন করা ওইটার একটা আইডিয়া পেলাম। এখন লেটস মুভ অন টু দ্য ইম্পর্টেন্ট টপিক হুইচ ইজ যে আমাদের ডেটাবেস ডিজাইন, আমরা যে ই কমার্স ডেটাবেস ডিজাইন ওইটার আমাদের রিকোয়ারমেন্টস কি কি থাকতে পারে। সো আপনারা প্রথমেই যখনই কোন একটা ডেটাবেস ডিজাইন করবেন, আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের অ্যাপ্রোচটা যেটা হওয়া উচিত, ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্ট চেক করা। এক্সকিউজ মি ফর মাই handwritings. Requirements. আচ্ছা, সো এখন হোয়াট ডু আই মিন বাই রিকোয়ারমেন্টস? সো রিকোয়ারমেন্টসটা বলতে আমি বুঝাচ্ছি আপনার যখনই কোনো একটা ডেটাবেস ডিজাইন করতে হবে, আপনার ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ডিজাইনিং, পারপাসটা কি, এন্ড আপনার সিস্টেমটার ওভারঅল পিকচারটা কেমন হতে পারে। সো আমরা ই কমার্সের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের ধরেন একটা হাইপোথেটিক্যালি স্পিকিং আপনি একটা ই কমার্স ডিজাইন করবেন। সো একটা ই কমার্স একটা ডিজাইন করবেন, ই কমার্স সাইট। সো এখন আপনার ফার্স্টে যেটা আপনার রিকোয়ারমেন্ট হওয়া উচিত যে আইডেন্টিফাই করা হোয়াট আর ইউর এন্টিটিস অ্যান্ড ইটস অ্যাট্রিবিউটস। সো এখন দুইটা নতুন টপিক আসলো, এন্টিটি অ্যান্ড অ্যাট্রিবিউট, রাইট? সো এন্টিটি কি অ্যান্ড অ্যাট্রিবিউট কি? So entity is essentially the tables that we are gonna create in our database. মানে কি, আমরা আমাদের ডেটাবেসে যে টেবিলগুলোকে ক্রিয়েট করব ওইটাকে আমি বলতেছি এন্টিটি। সো আমি টেবিলগুলো কিভাবে ক্রিয়েট করব? টেবিলগুলো আমি ক্রিয়েট করব একটা আমার সিস্টেমের মডিউল বেসিসে।
আর আপনাদের কাছে মডিউল জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট উইল টক অ্যাবাউট দ্যাট। সো আপনারা জাস্ট এটা মাথায় রাখেন, যখনই ইউ গাইস উইল হিয়ার অ্যাবাউট এন্টিটি, what it essentially means is যে এটা হচ্ছে একটা ডেটাবেস টেবিল। সো ডেটাবেস টেবিলটাতে আমার একটা মেটা ডেটা থাকবে। মেটা ডেটা মানে আমার একটা মাস্টার ডেটা। মাস্টার ডেটা বলতে আমি কোনো না কোনো একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করব। এটা হতে পারে একটা ইউজার, ওর ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইউজার একটা টেবিল হতে পারে। সো ইউজার ইজ অ্যান এন্টিটি ই কমার্সের বেসিসে বলতে পারি। বা প্রোডাক্টস একটা টেবিল থাকতে পারে, প্রোডাক্টস একটা এন্টিটি। বা কার্ট একটা টেবিল থাকতে পারে, কার্টও একটা এন্টিটি। সো এসেনশিয়ালি হোয়াট এন্টিটি ইজ, যে বেসিক্যালি আপনি ডেটাবেসে যে টেবিলগুলো ক্রিয়েট করবেন, প্রত্যেকটা টেবিল হচ্ছে এক একটা এন্টিটি। এখন অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটটা হচ্ছে বেসিক্যালি আপনি ওই এন্টিটিতে যেই ক্যারেক্টারিস্টিক গুলা লিখবেন বা যে ক্যারেক্টারিস্টিক গুলা থাকবে ওগুলাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট, বা যে ফিচার্স গুলো থাকবে, আরো বেটার ওয়েতে পারলে বললে ফিচার্স। সো ফিচার্স গুলো কি হতে পারে? ধরেন ফর এক্সাম্পল আমি একটা ইউজার এন্টিটি নিলাম বা ইউজার টেবিল নিলাম। তো একটা ইউজারের কি কি এন্টিটি বা ফিচার থাকতে পারে? ওর আইডি থাকতে পারে, ওর নেম থাকতে পারে, ওর ইমেল থাকতে পারে, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। সো এই যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফিচার, যে ওর আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার বা হোয়াট এভার ইট ইজ, যে প্রত্যেকটা যে ফিচার, ওগুলাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি অ্যাট্রিবিউটস। সো এই জন্য অলওয়েজ মাথায় রাখবেন, যখনই আপনারা এন্টিটির কথা শুনবেন, এন্টিটি, হোয়াট এন্টিটি ইজ এসেনশিয়ালি হচ্ছে একটা ডেটাবেস টেবিল, এন্ড অ্যাট্রিবিউটটা হচ্ছে ওই টেবিলসের যে যে ফিচার, ওই ফিচার গুলোকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট। সো So entity and attributes, I hope আপনারা clear. So let's move on to what our requirement is for database design. So এখন বেসিক্যালি আমরা কি করলাম? আমরা এন্টিটি অ্যান্ড অ্যাট্রিবিউটস নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া পেলাম যে আমাদের এন্টিটি কি অ্যান্ড অ্যাট্রিবিউটস কি। সো এখন আপনারা যদি চিন্তা করেন যে আমার একটা ই কমার্স ডেটাবেস ডিজাইন করতে হবে, কি করতে হবে? ই কমার্স একটা ডেটাবেস ডিজাইন করতে হবে ফর মাই, হতে পারে আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা আপনি ডেভেলপ করতেছেন, আপনার ই কমার্স একটা সাইট লাগবে। সো আমরা কিভাবে ওইটাকে অ্যাপ্রোচ করতে পারি, রাইট? সো ফার্স্ট অফ অল আপনার চিন্তা করতে হবে কি বেসিসে? আমার রিকোয়ারমেন্টস বেসিসে। আমার রিকোয়ারমেন্টসটা কি? আপনার অ্যাপ্রোচটা হতে হবে, আমার একটা ই কমার্স সিস্টেম, ওই সিস্টেমে আমার কি কি এন্টিটি থাকতে পারে। আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া কি বা ফার্স্ট ইম্পর্টেন্সটা কি? টু ফাইন্ড আউট দ্য এন্টিটিস। এখন আমি এন্টিটি কিভাবে ফাইন্ড আউট করব? সো আপনারা একটু চিন্তা করে দেখেন, আমার ই কমার্সে যদি আমি একটা ই কমার্স সিস্টেমটাকে যদি ওভারঅল একটা চিন্তা করি, তো আমার ই কমার্স ধরেন আমি একটা সিস্টেম ডিজাইন করলাম, ওই সিস্টেমের মধ্যে কি থাকবে? ওই সিস্টেমের মধ্যে ধরেন ইউজার্স থাকবে। ইউজার্সে কি করবে? ইউজার্সটা বেসিক্যালি ব্রাউজ করবে ডেটা, ইউজার্সটা পারচেজ করবে, ইউজার্সটা ব্রাউজ করবে, ইউজার্সটা যারা যারা আমার ওই সাইটটাতে ভিজিট করবে, ইউজার্স থাকতে পারে। তারপরে এখন ইউজার্সরা ভিজিট করবে কেন? কোনো কিছু কিনতে, রাইট? সো তার মানে আমার একটা প্রোডাক্টস থাকবে। সো প্রোডাক্টস হচ্ছে একটা এন্টিটি। সো প্রোডাক্টস কি? প্রোডাক্টস হচ্ছে একটা এন্টিটি। সো আমি বেসিক্যালি দুইটা এন্টিটি পেলাম, ইউজার পেলাম, প্রোডাক্টস পেলাম। তারপর কি থাকতে পারে? তারপর ধরেন থাকতে পারে হচ্ছে লেটস সে আমার তো প্রোডাক্ট গুলো তো আমার সামহাও কোনো না কোনো ওয়েতে পারচেজ করতে হবে, রাইট? সো পারচেজ করার জন্য কি থাকা লাগবে? আমার একটা অর্ডার ডিটেলস থাকা লাগবে। আমার কোনো একটা ইউজার কি কি পারচেজ করছে, বেসিক্যালি অর্ডারের ইনফো থাকা লাগবে, যে কোন প্রোডাক্ট পারচেজ করছে, কোন ইউজার পারচেজ করছে। তারপরে অর্ডারের মধ্যে আবার অনেক কিছু থাকতে পারে। অর্ডারের লেটস সে অর্ডার কি কি আইটেমস, অর্ডারের জন্য আলাদা টেবিলস থাকতে পারে, আরো সো অন এন্ড সো অন। সো লেটস আমরা প্রথমে এই তিনটা এন্টিটি দিয়ে আমরা শুরু করি। লেটস দেন আমরা আস্তে আস্তে কি করব? আমরা এটাকে অ্যাজ উই মুভ অন আমরা আস্তে আস্তে জিনিসগুলোকে এক্সপ্যান্ড করব। সো ফার্স্টে আমার এন্টিটি, কোন এন্টিটিটা আসতেছে? আমার ইউজারের এন্টিটিটা আসতেছে। সো লেটস ডিজাইন দ্যাট, রাইট? সো এটা হচ্ছে একটা খুব পপুলার একটা ওয়েবসাইট, এটা হচ্ছে draw.io। সো এখানে আপনি মোটামুটি ফ্রিতে অনেক ডেটাবেস ডিজাইন করতে পারবেন। মোটামুটি আপনি সিস্টেমের ওভারঅল কভার করে এরকম অনেক কিছুই এখানে করতে পারবেন ডেটাবেস রিলেটেড। সো আমরা যদি এখন দেখি, এখানে দেখেন এখানে একটা অপশন আছে, যেমন দেখেন এন্টিটি রিলেশন। সো এন্টিটি রিলেশন হোয়াট ইট ইজ, বেসিক্যালি আমার প্রত্যেকটা এন্টিটিকে আমি কিন্তু এখানে ড্র করতে পারবো। সো লেটস আমি এই টেবিলটা নিলাম। সো আমার এই টেবিলটা বা আমার এই এন্টিটির ফার্স্ট এন্টিটিটা হচ্ছে কি? ইউজার্স। সো এখন এন্টিটিটা নেওয়ার পর আমার এখন কি দেখবো? আমার হচ্ছে অ্যাট্রিবিউট গুলোর দিকে তাকাবো বা অ্যাট্রিবিউট গুলো চিন্তা করবো, যে কি কি অ্যাট্রিবিউট আমার ইউজার্স এর মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে। সো আপনারা কি কেউ আমার সাথে শেয়ার করবেন কি কি থাকতে পারে অ্যাট্রিবিউট?
একটা ইউজারের কি কি ফিচার থাকতে পারে কোন একটা ডেটাবেসে, যখন কোন একটা ইউজার লগ ইন করে ওর কি কি ইনফরমেশন থাকতে পারে? ইউজারের User নাম name, থাকতে পারে, user পাসওয়ার্ড Exactly, ID, nice. থাকবে, user Then mail, ইমেল থাকতে পারে, ফ্যান্টাস্টিক। তারপর user phone number, এক্স্যাক্টলি রাইট, ফোন নাম্বার থাকতে পারে। দেন আপনার লেটস সে পাসওয়ার্ড। রাইট, এক্স্যাক্টলি পাসওয়ার্ড থাকতে পারে। সরি সরি, আচ্ছা। সো এখানে ধরেন সরি, ওকে, সো ধরেন এখানে আরো সো অন এন্ড সো অন আরো অনেক কিছু থাকতে পারে। সো লেটস সে আমি যদি এটাকে কপি করি, লেটস সে এভাবে অনেক কিছু থাকতে পারে, মেল থাকতে পারে বা হোয়াট এভার ইট ইজ। মেল তো আমরা দিয়েছি, সো আমাদের এখানে পাসওয়ার্ড থাকতে পারে। সো লেটস সে পাসওয়ার্ড, আমি এটাকে ড্র্যাগ করতে পারতেছি না ফর সাম রিজন। লেটস সে duplicate, yeah, sorry, got it. ওকে, সো লেটস সে আমি এটাকে চেঞ্জ করে পাসওয়ার্ড দিলাম। সো পাসওয়ার্ডটাকে কখনো কিন্তু আমরা একদম ক্লিন স্ট্রেটলি কিন্তু আমরা ডেটাবেসে রাখি না, বিকজ অ্যাজ ইউ গাইস ক্যান অলরেডি ইমাজিন, বা আপনি যেটা বুঝতে পারতেছেন যে পাসওয়ার্ডটা কিন্তু অনেক সেনসিটিভ একটা ইনফরমেশন, রাইট? সো এই পাসওয়ার্ডটাকে আমরা সামহাউ কোনো না কোনো ওয়েতে হ্যাশ করে রাখি। হ্যাশ বলতে আমরা এনক্রিপ্টেড করে রাখি, যদি আরো বেটার টার্ম বলি বা ইজিয়ার টার্ম বলি। সো দ্যাটস ওয়াই পাসওয়ার্ডটাকে আমরা কখনো ওভাবে এক্সপোজ করি না, বাট ফর দ্য সেক অফ দিস এক্সাম্পল লেটস সে আমরা পাসওয়ার্ডটাকে রাখতে পারি। সো এই যে এটা হচ্ছে কি, বেসিক্যালি এটা হচ্ছে ইউজার্স এর একটা কি এন্টিটি, মানে আমার এই পুরাটা হচ্ছে ইউজারের এন্টিটি। এটার মধ্যে অ্যাট্রিবিউট আছে, যে ইউনিক আইডি আছে, নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, ফোন আছে। এখন দেখেন আমার ইউনিক আইডির পাশে কিন্তু আমার একটা লেখা আছে পিকে। সো হোয়াট পিকে ডাজ ইজ পিকে ইজ মেন্ট ফর প্রাইমারি কি। সো প্রাইমারি কিটার মিনিংটা হচ্ছে বেসিক্যালি আমার যখন কোনো একটা এন্টিটিতে আমি কাজ করব, তখন আমার ওই এন্টিটির একটা ইউনিক অ্যাট্রিবিউট লাগে, যেটা দিয়ে আমার কি করতে হয়, আমার ওই ইউজারের একটা ইউনিক অ্যাট্রিবিউট দিয়ে কোনো একটা ইউজারকে আইডেন্টিফাই করা লাগে। সো দ্যাটস ওয়াই আপনারা দেখবেন প্রাইমারি কিটা, দ্যাটস ওয়াই অনেকগুলো ডেটাবেসে প্রাইমারি কিটা ইম্পর্টেন্ট, কজ প্রাইমারি কিটা ইটস এসেনশিয়ালি ইজ সামথিং লাইক ইন্ডেক্সিং। আপনারা দেখছেন না বইয়ের মধ্যে ইন্ডেক্সিং থাকে, যে নাম বা নাম আকারে বা সেকশন হিসেবে বা এই টাইপের যে ইন্ডেক্সিং থাকে, ওই ইন্ডেক্সিংটা বা ইউনিকলি আইডেন্টিফাই কোনো একটা ইউজারকে আইডেন্টিফাই করতে পারি আমরা ওটা প্রাইমারি কি দিয়ে। আর প্রাইমারি কিটা কিন্তু অলওয়েজ ইউনিক হয়। সো ইউনিকটা মানে কি, ধরেন আমি এখানে ইউনিক আইডি না দিয়ে জাস্ট যদি আইডিও দিই, আমি তো বেসিক্যালি আমার কোনো সার্টিন ইউজারকে, ধরেন আমাদের এখানে হচ্ছে যে এই যে মাহফুজুর রহমান, উনার জন্য যে আইডিটা থাকবে, ইফতেখার ইকবালের জন্য আইডিটা থাকবে কি ডিফারেন্ট, আমার কোনো আইডি কি হবে না, ডুপ্লিকেট হবে না। সো দ্যাটস ওয়াই এই যে ইউনিক অ্যাট্রিবিউট, এই ইউনিক অ্যাট্রিবিউটটাকে আমরা প্রাইমারি কি দিয়ে ডিফাইন করে থাকি, যাতে আমরা স্পেসিফিকলি ইউনিকলি আমরা ইউজারকে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। আপনার কি ক্লিয়ার জিনিসটা নিয়ে? জি ভাই ক্লিয়ার। অলরাইট, সো give me a second please. আচ্ছা, সো তাইলে আমার কি গেল, আমার হচ্ছে আমার ইউজার এন্টিটিটা আমি ক্রিয়েট করলাম। এখন এই ইউজার এন্টিটির মধ্যে অ্যাট্রিবিউটস হিসেবে অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকতে পারে, অনেকগুলো বলতে অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকতে পারে। ধরেন আমার এখানে অ্যাড্রেস দিতে পারবো, আমি এক্সট্রা অ্যাড্রেস অ্যাড করতে পারবো, বা ওর হচ্ছে কখন ক্রিয়েট করছে প্রোফাইলটা, বা কখন ওই সাইটে লগ ইন করছে, ওইটাও একটা কিন্তু অ্যাট্রিবিউট দিতে পারি ক্রিয়েটেড অ্যাড হিসেবে। সো অন এন্ড সো অন, আপনারা অনেকগুলো অ্যাট্রিবিউট দেওয়া যায়। সো আমরা ফর দিস পারপোজ অফ আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা জিনিসটাকে একটু কম্প্যাক্ট রাখি, রাইট? কম্প্যাক্ট রাখাটা মনে হয় আপনাদের জন্য বেটার। সো আমরা কি করলাম, আমরা বেসিক্যালি তার মানে আমাদের প্রথমে ছিল তিনটা এন্টিটি নিয়ে কাজ করার কথা ছিল। তিনটা এন্টিটির মধ্যে আমরা কি করলাম, আমরা ফার্স্ট এন্টিটি ইউজার্সটা ক্রিয়েট করে ফেললাম। তারপর যদি আমি সেকেন্ড এন্টিটির কথা চিন্তা করি, তো সেকেন্ড এন্টিটিটা কি, আমার প্রোডাক্টস এন্টিটি, রাইট?
সো আমি এটাকে যদি কপি করে এখানে পেস্ট করি, আচ্ছা, সো লেটস সে প্রোডাক্টস এর, এখন প্রোডাক্টস এর এন্টিটিটা নিয়ে আমি একটু চিন্তা করি। প্রোডাক্টস কেও তো আমার ইউনিকলি আইডেন্টিফাই করা লাগবে, রাইট? বিকজ আমার এক একটা প্রোডাক্ট এক এক ক্যাটাগরির হতে পারে, এক এক ধরনের হতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট আইডেন্টিফায়ার থাকা লাগবে, যাতে আমি ইউনিকলি এক একটা প্রোডাক্টকে ফেচ করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। সো দ্যাট ইজ ওয়াই প্রত্যেকটা এন্টিটির দেখবেন কিন্তু একটা কিন্তু আইডি বা প্রাইমারি কি হিসেবে আমরা ইউজুয়ালি আইডিটাকেই নিই, অন্য কোনো অ্যাট্রিবিউট নিই না কেন? অন্য কোনো অ্যাট্রিবিউট না নেওয়ার রিজনটা হচ্ছে, ধরেন আপনার নেম তো সিমিলার হতে পারে, রাইট? বা পাসওয়ার্ড হয়তো আপনি আনইনটেনশনালি সিমিলার দিচ্ছেন, সো আমি তো আপনাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। সো ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য দ্যাটস ওয়াই আইডিটা হচ্ছে আমাদের বেস্ট অপশন, বিকজ আইডিটা কি করতে পারি আমরা, ইউনিকলি আইডিটাকে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারে এক একটা ইউজার বা এক একটা প্রোডাক্টকে বা এক একটা এন্টিটিকে আমরা কি করতে পারি, অ্যাসোসিয়েট করে দিতে পারি। সো দ্যাটস ওয়াই আইডিটা ইজ অলওয়েজ আইডিটাকে আমরা প্রাইমারি কি হিসেবে আইডি বা এই টাইপের ডিফারেন্ট আইডির কে আমরা কি রাখি, ইউনিকলি আইডেন্টিফাই হিসেবে রাখি, যাতে আমরা ওই এন্টিটিটাকে কি করতে পারি, ফেচ করতে পারি বা ডিটেক্ট করতে পারি। সো এখন প্রোডাক্টস এর ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন, প্রোডাক্টস এর মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে? প্রোডাক্টস এ ধরেন আইডি থাকতে পারে, প্রোডাক্টস এর মধ্যে ধরেন ক্যাটাগরি থাকতে পারে, রাইট? ক্যাটাগরি থাকতে পারে। তারপর ধরেন প্রোডাক্টস এর মধ্যে কি থাকতে পারে, প্রোডাক্টস এর নেম থাকতে পারে। তারপর প্রোডাক্টস এর লেটস সে ডেসক্রিপশন থাকতে পারে, রাইট? সো আরো আরো সো অন এন্ড সো অন, আরো অনেক কিছুই থাকতে পারে। বাট দেখেন এখানে, সো বেসিক্যালি আমার প্রোডাক্টস এর মধ্যে যে একটু মোটামুটি এই এন্টিটিটাকে রিপ্রেজেন্ট করতে পারে বা এন্টিটির ইনফরমেশন মোটামুটি সাফিসিয়েন্ট এনাফ আমরা অ্যাট্রিবিউটস কিন্তু অ্যাড করেছি, যে একটা প্রোডাক্টের আপনারা যে কোনো একটা প্রোডাক্ট যদি কিনতে চান, ওইটা কিন্তু একটা ক্যাটাগরি থাকবে, রাইট? ওইটা একটা নেম থাকবে, ওইটা পাসওয়ার্ড কি থাকবে? প্রোডাক্টস এর মধ্যে কি পাসওয়ার্ড থাকে? না ভাইয়া। এক্স্যাক্টলি, রাইট? সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন যে প্রোডাক্টস এর মধ্যে তার পাসওয়ার্ড থাকে না। সো সো এখানে বেসিক্যালি আমরা কি থাকতে পারে, সো আমাদের এই কয়েকটা দিয়ে আরো অনেক ইনফরমেশন থাকা পসিবল, বাট আমরা লেটস সে আমাদের মোটামুটি এখন আমরা যে ই কমার্স ডেটাবেসটা ডিজাইন করতেছি, ওইটাতে আমাদের এই কয়েকটা প্রোডাক্টস হচ্ছে আমার অ্যাট্রিবিউট হিসেবে এন্টিটির মধ্যে আছে। সো এখন থার্ডটা কি, থার্ডটা যদি আমি দেখি, থার্ডটা হচ্ছে আমার অর্ডারস, রাইট? সো এখন লেটস টক অ্যাবাউট অর্ডারস। অর্ডারস তো একটা সেপারেট এন্টিটি, ঠিক না? বিকজ অর্ডার, এখন অর্ডারটার পারপাসটা কি, লেটস সে পারপাসটা চিন্তা করি। অর্ডারটার পারপাসটা হচ্ছে আমার কোনো একটা ইউজার যখন কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবে, তো ওই অর্ডার টেবিলের মধ্যে তো আমার যে প্রোডাক্টটা অর্ডার করছে, যে ইউজার অর্ডার করছে, ওইটা তো একটা কি লাগবে, ওইটা তো একটা রেকর্ড লাগবে, রাইট? নাইলে তো আমি আইডেন্টিফাই করতে পারবো না কোন ইউজার কোন অর্ডার করছে বা কোন ধরনের প্রোডাক্টকে ওরা অর্ডার করছে, রাইট? সো এখন তাইলে আমি একটা এন্টিটি হিসেবে কি করতে পারি, একটা অর্ডারকে আমি একটা এন্টিটি বানাতে পারি। ইজ ইট মেকিং সেন্স? আপনারা কি বুঝতে পারছেন কেন অর্ডারটাকে এন্টিটি করতেছে? বিকজ আমার তো অর্ডারের একটা ইনফরমেশন লাগবে, রাইট? অর্ডারটা কোন ইউজার অর্ডার করতেছে, কোন প্রোডাক্ট ইউজার করতেছে, বা কিভাবে অর্ডার করছে, বা ওদের পেমেন্ট মেথড গুলো কি থাকবে, এগুলো তো আমার একটা আলাদা টেবিলে সাজিয়ে রাখতে হবে, ঠিক না? আমি যে এন্টিটি বলতেছি যাতে আপনারা যদি একটু ইউজ টু হন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো তো এক একটা টেবিল, যেখানে আমি ডেটাগুলোকে ডিফারেন্ট ডেটাকে কি করতেছি, স্ট্রাকচারড ওয়েতে সাজাচ্ছি, দেন আমি এদেরকে কানেক্ট করব ডিফারেন্ট ওয়েতে। আচ্ছা, সো অর্ডারস এর ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, সো লেটস সে অর্ডারে কি কি থাকতে পারে, অর্ডারের একটা ইউনিক আইডি থাকবে, যেটাকে আমরা প্রাইমারি হিসেবে বলতে পারি। তারপর হচ্ছে অর্ডার আইটেমস এর মধ্যে অর্ডার আইডিটা থাকলো, তারপর লেটস সে অর্ডার ডিটেলস থাকতে পারে, রাইট? অর্ডার ডিটেলস থাকতে পারে। তারপর কি থাকতে পারে, তারপর এখানে হচ্ছে লেটস সে প্রোডাক্ট আইডি থাকতে পারে, প্রোডাক্ট আইডি থাকতে পারে। তারপর হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েন্ট থাকতে পারে। ভেরিয়েন্ট বলতে আমি কি বুঝাচ্ছি, ভেরিয়েন্ট বলতে আমি বুঝাচ্ছি, ধরেন ফর এক্সাম্পল আপনি কোন একটা ই কমার্স সাইটে গেলেন, ওখানে হচ্ছে আপনি একটা টি শার্ট কিনবেন, ওকে? সো একটা টি শার্টের তো আপনার এক একজনের সাইজ এক এক রকম না, কারো কাছে এস লাগে, কারো সাইজ এম লাগে, কারো সাইজ এল লাগে। তারপর আবার কালার্স এরও একটা ব্যাপার আছে, রাইট? কারো ব্ল্যাক পছন্দ, কারো ব্লু পছন্দ, কারো রেড পছন্দ। সো বেসিক্যালি এই যে এক একটা ডিফারেন্ট কালার্স বা ডিফারেন্ট সাইজ, এগুলাকে আমরা কি দিয়ে করতে পারি, ভ্যারিয়েন্ট দিয়ে কিন্তু আমরা এটাকে ডিফাইন করতে পারি, ঠিক না? সো এখন ভ্যারিয়েন্ট দিয়ে ওইটাকে আমরা ইজিলি ডিফাইন করতে পারি। তারপর আমরা অর্ডারস এর মধ্যে আরেকটা কি জিনিস ইম্পর্টেন্ট লাগে বলেন তো, যে টোটাল কয়টা প্রোডাক্ট অর্ডার করছে, রাইট? একটা কোয়ান্টিটি লাগে না? আপনারা যে কোনো জায়গায় যে কোনো ডেটাবেস, সরি, যে কোনো ই কমার্সে দেখেন অর্ডার যখন করেন, ওখানে কিন্তু একটা কোয়ান্টিটি শো করে, রাইট?
সো কোয়ান্টিটি দিতে পারি আমরা। তারপরে আর কি লাগে আমাকে হেল্প করেন কেউ একজন, আর কি কি লাগতে পারে বলেন, শেয়ার করেন। টোটাল অ্যামাউন্ট। সরি, টোটাল অ্যামাউন্ট। সো এই যে অ্যামাউন্ট, প্রাইস অ্যামাউন্ট, রাইট? সো আমরা হ্যাঁ, সো আমরা টোটাল প্রাইস বা অ্যামাউন্টটাকে আমি বলতে পারি, বা অ্যামাউন্টটাকে আমি সিম্পলি লিখি, অ্যামাউন্ট রাখতে পারে, প্রাইসের জিনিসটা রাখতে পারে, আরো অনেক কিছু সো অন এন্ড সো অন, আরো অনেক কিছুই লাগতে পারে। সো এখানে দেখেন বেসিক্যালি, সো আমি মোটামুটি কি করলাম, আমি আমার ই কমার্সের জন্য আমি যদি একদম বেসিক সেন্সে চিন্তা করি, আমার দেখেন আমার ই কমার্সের জন্য যে আমার মেইন যে কম্পোনেন্টস গুলা বা ডেটাবেস, আপনি ই কমার্স সিস্টেমের যে কম্পোনেন্টস গুলা বা এন্টিটিস গুলা, আমার কিন্তু এই তিনটে এন্টিটিসে কিন্তু মোটামুটি কভার হয়ে যাচ্ছে ছোটখাটো একটা বেসিক লেভেলের ই কমার্স সিস্টেম। দেখেন আমার ই কমার্স সিস্টেমটাকে ব্রাউজ করার জন্য আমার ইউজার্স আছে, আমার দেন যে প্রোডাক্ট গুলো ব্রাউজ করবে প্রোডাক্টের ইনফরমেশনের জন্য প্রোডাক্টের টেবিল আছে, দেন যখন ইউজার কি করবে প্রোডাক্ট গুলোকে অর্ডার করবে তখন কি আছে, অর্ডারের জন্য আমার কি আছে, অর্ডারের ডিটেলস, অর্ডার আসছে বেসিক্যালি পুরো অর্ডারের আমার ইনফরমেশন আছে যে কোন কোন প্রোডাক্ট গুলো অর্ডার দিচ্ছে। তো মোটামুটি কিন্তু আমরা একটা ওভারঅল যদি আমরা স্লাইটলি বলি, একটা ইনিশিয়াল লেভেলে কিন্তু একটা ওভারঅল পিকচার পেলাম যে একটা ডেটাবেসে আমি কি ফোকাস করে আমি একটা ডেটাবেস ডিজাইন করব, ঠিক আছে? সো এখন দেখেন আমি যে এন্টিটিস বা টেবিলস গুলো ক্রিয়েট করলাম ওইটার মধ্যে তো, তো এটা তো সেপারেট মানে একদম র্যান্ডম টেবিলস হলে তো হবে না, রাইট? ওইটা তো কোনো না কোনো একটা মিনিংফুল রিলেশনশিপ লাগবে, রাইট? মিনিংফুল রিলেশনশিপ তো লাগবে, রাইট? সো এখন দেখেন এই যে অর্ডার, এই অর্ডারটা কে কোন ইউজার অর্ডার করছে ওটার একটা ইনফরমেশন কি আমাদের এখন কারেন্ট সিস্টেমে কি আছে? আপনাদের কাছে কি মনে হয়? না ভাইয়া। রাইট, নাই। নাই। কেন নাই? দেখেন আমার অর্ডারের মধ্যে যে অ্যাট্রিবিউটস গুলো আছে ওটার মধ্যে অর্ডার ডিটেলস আছে, প্রোডাক্ট আইডি আছে, ভ্যারিয়েন্ট আছে, কোয়ান্টিটি আছে, অ্যামাউন্ট আছে, এগুলো তো এক একটা ইনফরমেশন, ঠিক না? তো এখন এই ইনফরমেশন এই অর্ডার টেবিলের মধ্যে তো এমন কোনো ইনফরমেশন নাই যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমার অর্ডারটা কোন ইউজার এই অর্ডারটা করছে বা এই অর্ডারটা ক্রিয়েট করছে। সো এখন আমাদের ওই কানেকশনটার জন্য আমরা যেটা করতে পারি ওইটা হচ্ছে আমরা একটা নতুন ফিল্ড অ্যাড করতে পারি, যেটা বেসিক্যালি কি হবে, ইউজার আইডি। সো এই ইউজার আইডিটা কি হবে, এই ইউজার আইডিটা এই ইউজার্স থেকে আসবে, এন্ড এটা কি হবে, এটা ইউনিক হবে। ইউজার্স এর আইডি যদি ইউনিক হয় এখানেও সেম ইউজার আইডিটা ইউনিক হবে। এন্ড যেহেতু আমরা একটা ডিফারেন্ট একটা এন্টিটি, মানে আমরা অর্ডারস ছাড়া আমরা আরেকটা এন্টিটি ইউজার্স এর যেহেতু প্রাইমারি কিটাকে আমরা আলাদা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতেছি, সো এই ইউজার্স এর এই প্রাইমারি কিটা আমার অর্ডারস এর কি হবে, ফরেন কি হবে। So what is foreign key? Essentially what does it mean? যে it means foreign keyটা দিয়ে আমি বুঝাচ্ছি যে আমার এই যে টেবিলে যে ইউজারটা আছে ওই ইউজারটা কোন অন্য একটা ইউজার টেবিলের প্রাইমারি কি। আপনি কি এই কনসেপ্টটা বুঝতে পারছেন? সো আমার ইউজার আইডিটা কি, ইউজার আইডিটা হচ্ছে আমার ইউজার টেবিল বা এন্টিটির প্রাইমারি কি। আমি যখন অর্ডারের সাথে মানে কোন ইউজার এই অর্ডারটা ক্রিয়েট করছে তখন যখন আমি কানেকশন করব ওই ইউনিক আইডিটা দিয়ে, তখন ওই আইডিটা যে আইডিটা হচ্ছে আমার ইউজার্স এর প্রাইমারি কি, ওই আইডিটা তখন আমার অর্ডারস এর ফরেন কি হয়ে যাবে। এটা একটা অন্য টেবিলের সাথে কানেকশন, সো দ্যাট ইজ ওয়াই এটা কি হবে, এটা ফরেন কি হবে। সো বেসিক্যালি হোয়াট ইট মিনস যে অর্ডারসটা যখন আসবে তখন আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে এটা একটা ইউজার আইডি আছে, মানে এটা কোন ইউজারটা এটা কি করছে, অর্ডারটা সেট করছে বা ক্রিয়েট করছে। সো এই যে ইউজারের সাথে অর্ডারের রিলেশন, এই রিলেশনশিপটাকে আমরা আমাদের ডেটাবেসে অনেক ধরনের ওয়ান টু ওয়ান আছে, ওয়ান টু মেনি আছে, মেনি টু ওয়ান আছে, অনেক ধরনের রিলেশনশিপ আছে। এখন আপনারা কিভাবে রিলেশনশিপটাকে ডিফাইন করবেন যে এই ইউজারের সাথে অর্ডারের যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটাকে ডিফাইন করার জন্য আপনার একটা সিম্পল অ্যাপ্রোচ আছে। সিম্পল অ্যাপ্রোচটা কি? আপনার সিম্পল অ্যাপ্রোচটা চিন্তা করতে হবে এভাবে যে একজন ইউজার কয়টা অর্ডার ক্রিয়েট করতে পারে আমাকে বলেন তো। একজন ইউজার কি একটা অর্ডার ক্রিয়েট করতে পারে নাকি একজন ইউজার অনেকগুলো অর্ডার ক্রিয়েট করতে পারে? অনেকগুলো। মাল্টিপল অর্ডার ক্রিয়েট করতে পারে। এক্স্যাক্টলি রাইট। সো যেহেতু মাল্টিপল অর্ডার ক্রিয়েট করতে পারে তার মানে আমি এই ইউজার এন্ড অর্ডারটার রিলেশনটাকে দিব কি হিসেবে, ওয়ান টু মেনি। One to many, yes. সো এই যে ওয়ান টু মেনি, সো ওয়ান টু মেনি এই রিলেশনশিপটা যেটা ডিফাইন করতেছে মানে
আমার একটা ইউজার ক্যান ক্রিয়েট মাল্টিপল অর্ডারস হুইচ ইজ ট্রু, রাইট? সো আমার একটা ইউজার কিন্তু আমার মাল্টিপল অর্ডার ক্রিয়েট করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই যখন আমরা এই দুইটাকে রিলেশনশিপ করব, তখন এই দুইটা রিলেশনশিপ কি হবে? ওয়ান ইউজার ক্যান ক্রিয়েট মাল্টিপল অর্ডারস, দ্যাটস ওয়াই আমার ইউজার অ্যান্ড অর্ডার টেবিল বা এন্টিটিস এর মাঝখানে রিলেশনশিপটা হবে ওয়ান টু মেনিতে। এখন লেটস টক অ্যাবাউট প্রোডাক্টস অ্যান্ড অর্ডারস। দেখেন তো আপনারা প্রোডাক্টস এন্ড অর্ডারের মাঝে কি কোনো রিলেশনশিপ আছে নাকি? লেটস সে আমাকে একটু Products বলতে আপনারা চিন্তা করে। প্রোডাক্ট আইডির সাথে আছে, এখন একটা ইউজার কোন প্রোডাক্টটা কিনতেছে এটার সাথে তো আসে। এক্স্যাক্টলি, হবে। রাইট? সো হ্যাঁ, অফকোর্স এখন একটা ইউজার কোন ধরনের প্রোডাক্ট কিনতেছে ওইটা তো প্রোডাক্ট আইডি তো অফকোর্স র্যান্ডম হবে না, রাইট? প্রোডাক্ট আইডি তো আমার এই টেবিলটা থেকেই প্রোডাক্ট ইনফরমেশন নিবে বা ইউনিক কোন প্রোডাক্টটা অর্ডার দিচ্ছে ওইটাকে আইডেন্টিফাই করবে। এখন আপনাদের চিন্তা করতে হবে যখন কোনো এক দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ করবেন, আপনারা চিন্তা করবেন এভাবে যে ধরেন আমি এখন প্রোডাক্টস এর সাথে অর্ডারের রিলেশনশিপ করতে চাচ্ছি। সো আমার রিলেশনশিপটা কেমন হতে পারে ওইটা আমি কিভাবে বুঝবো? সো আপনারা চিন্তা করবেন, দেখেন একটা অর্ডারের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে না, নাকি অনেকগুলো প্রোডাক্ট, নাকি একটা প্রোডাক্টের মধ্যে অনেকগুলো অর্ডার, কোনটা মেক সেন্স করে? আপনারা এইভাবে একদম নাইভ ওয়েতে চিন্তা করেন যে আমার কি একটা অর্ডারের মধ্যে মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে নাকি একটা প্রোডাক্টের মধ্যে মাল্টিপল অর্ডার থাকতে পারে? একটা প্রোডাক্টের মধ্যে মাল্টিপল অর্ডার থাকতে পারে। একটা অর্ডারের মধ্যে মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, রাইট? কজ ধরেন আমি এই Yes. একটা অর্ডার করলাম, আমি এখানে একটা প্রোডাক্টও দিতে পারি, মাল্টিপল প্রোডাক্টও দিতে পারি। সো দ্যাট ইজ ওয়াই আপনারা যখনই অর্ডারের সাথে প্রোডাক্টের করবেন, কানেকশন করবেন, অলওয়েজ মেক শিওর যেটা করবেন, অর্ডার এন্ড প্রোডাক্ট, একটা অর্ডার ক্যান হ্যাভ মাল্টিপল প্রোডাক্টস, রাইট? সো আমরা এটা কি কিভাবে ডিফাইন করব? তার মানে ওয়ান টু মেনি, কজ একটা অর্ডার ক্যান হ্যাভ মাল্টিপল প্রোডাক্টস। প্রোডাক্টস, ইয়েস। সো আমরা এভাবে ওয়ান টু মেনি দিয়ে আমরা কি করতে পারি? আমরা কানেক্ট করতে পারি। সো এখানে দেখেন, তাই মানে আমি বেসিক্যালি আমি কি করলাম, আমার ইউজারের সাথে একটা অর্ডারের কানেকশন আর অর্ডারের সাথে একটা প্রোডাক্টসের কানেকশন আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন দেখেন আমার ইউজারের সাথে কি ডিরেক্ট প্রোডাক্টের কোনো কানেকশন আছে? হোয়াট ডু ইউ গাইস থিংক? আপনারা একটু চিন্তা করে আমাকে বলেন তো, আপনারা কি কোনোভাবে ইউজারের সাথে প্রোডাক্টের কি কানেক্ট করতে পারবেন? ইজ ইট পসিবল অর্ডারের সাথে প্রোডাক্টের মানে ইউজারের সাথে প্রোডাক্টের কানেকশন করা? জি ভাইয়া, ইউজার আইডিটাকে যদি প্রোডাক্ট টেবিলে ফরেন হিসেবে কনসিডার করি তাহলে কানেকশন করা যাবে। আচ্ছা, এখন আমাকে বলেন প্রোডাক্টের মধ্যে ইউজার আইডিটা কি মেক সেন্স করে কিনা? মানে কি আপনি কি এমন ই কমার্সের আপনি পার্সপেক্টিভে চিন্তা করেন, আমার একটা প্রোডাক্টের সাথে ইউজার আইডিটা কি কোনো মেক সেন্স করে? যে প্রোডাক্টের মধ্যে ইউজার আইডিটা কেন থাকবে, মানে ইউজার অ্যাট্রিবিউটটা কেন থাকতে পারে, আমাকে একটু বলেন তো। আমরা এখানে উই আর অল হিয়ার টু লার্ন, আপনি আপনি ওপেনলি শেয়ার করেন আমার সাথে ফ্র্যাঙ্ক। কারণ কোন ইউজার কোন প্রোডাক্টটা কিনছে ওটা অবশ্যই ম্যাটার করবে ওই জন্য। রাইট? সো আপনি দেখেন আমি কোন ইউজার কোন প্রোডাক্টটা কিনছে, আমি কি এটা প্রোডাক্টের টেবিল দিয়ে ডিফাইন করতেছে নাকি আমি অর্ডার দিয়ে ডিফাইন করতেছে? অর্ডার দিয়ে ডিফাইন করা হচ্ছে। ভাই আপনি কি ক্লিয়ার হয়েছেন এবার জিনিসটা? আমরা ইউজার আইডিটাকে অর্ডার টেবিলে ফরেন হিসেবে কনসিডার করছি। এক্স্যাক্টলি, রাইট? সো আমি দেখেন আমি বেসিক্যালি কি করলাম, আমি বেসিক্যালি যেটা করলাম, আমি বেসিক্যালি ভাইয়া যে কানেকশনটার কথা বললো ওই কানেকশনটা কিন্তু আমার প্রোডাক্টস টেবিলের সাথে ইউজারের হচ্ছে না, আমার ওই কানেকশনটা হচ্ছে ইউজারের সাথে অর্ডার টেবিলের, রাইট? কজ আমি কোন কোন ইউজার, মানে আমার একটা ইউজার কোন কোন প্রোডাক্ট পারচেস করতেছে বা কোন কোন প্রোডাক্টের জন্য অর্ডার করতেছে ওইটা আমি কিসের থ্রুতে রাখতেছি, স্টোর করতেছি, আমি অর্ডার টেবিলের থ্রুতে রাখতেছি। কজ এটাই তো মেক সেন্স করে, রাইট? কজ অর্ডার টেবিলে তো আমার থাকে যে আমি ইউজুয়ালি কোন কোন প্রোডাক্ট বা কি কি রাখি, কোন কোন প্রোডাক্ট নিচ্ছি বা কোন কোন প্রোডাক্ট অর্ডার করছি। সো বেসিক্যালি আপনি যদি এখন চিন্তা করেন যে আমার কিন্তু প্রোডাক্টের মধ্যে ইউজার আইডি বা ইউজারের মধ্যে প্রোডাক্ট আইডি কিন্তু আমার মেক সেন্স করে না, কজ ইউজারের মধ্যে তো আমার প্রোডাক্ট আইডি কেন থাকবে, রাইট? ওইটার জন্য তো আমার সেপারেট একটা অর্ডার টেবিলে আছে। সো এখন আপনারা কি এই জিনিসটা পর্যন্ত কি ক্লিয়ার? এনি কোয়েশ্চেনস? জি আর ভাইয়া, কারো জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের কাছে কি এখন কি একটু বুঝতেছেন ফ্লোটা কিভাবে ধরতে পারে? জি ভাইয়া। আচ্ছা, অলরাইট। জি, সো আমরা হ্যাঁ শিওর, প্লিজ বলুন, কন্টিনিউ। কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা না ভাই, আপনি কন্টিনিউ করেন। যেহেতু ইউজার আইডিটাকে মানে অর্ডার টেবিলে ফরেন হিসেবে কনসিডার করতেছি, সেক্ষেত্রে মানে
মানে আমরা মানে একজন ইউজার মানে কি অর্ডার করছে ওই প্রোডাক্ট গুলো কি আমরা কি অর্ডার টেবিল থেকে পাবো এরকম? হ্যাঁ এক্স্যাক্টলি। সো এখানে দেখেন মানে ইভেন তো আমি দেখেন আমি প্রত্যেকটা যে এন্টিটি বা টেবিল যে ডিজাইন করছি, ওই টেবিলের ডিজাইনের মধ্যে যে অ্যাট্রিবিউট বা ওই টেবিলের যে ফিচার্স বা ডেটাগুলা ওগুলা কিন্তু ওই টেবিলের বা ওই এন্টিটির টাইপের সাথে কিন্তু ক্লোজলি রিলেটেড। যেমন দেখেন প্রোডাক্টস এর মধ্যে ক্যাটাগরি আছে, প্রোডাক্টের নেম আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে, এটা খুব অবভিয়াস রাইট। তারপর দেখেন ইউজারের মধ্যে আইডি থাকে, নেম থাকে, ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে, ফোন নাম্বার থাকে, এটা খুব অবভিয়াস। দেখেন এটা কিন্তু এদের স্পেসিফিক এন্টিটির সাথে আমার ডেটাগুলো রিলেটেড। মানে এমন কোনো ডেটা নেই এখানে যে আনরিলেটেড কোনো ডেটা নেই। যেমন ইউজারের মধ্যে কখনো কি আপনি প্রোডাক্ট আইডি লাগবে আপনার ইউজার ইনফরমেশন রাখতে, স্টোর রাখতে? আপনি এন্টিটি বা অ্যাট্রিবিউটের কথা বাদ দেন, আপনি চিন্তা করেন যে এটা হচ্ছে আমার একটা ইনফরমেশন টেবিল, আমি একটা স্ট্রাকচার ওয়েতে আমি আমার ডেটাগুলোকে সাজাচ্ছি। এটা হচ্ছে আমার ওই একটা ইনফরমেশন টেবিল। ওই টেবিলটার মধ্যে ফর এক্সাম্পল ধরেন আমি আজকের ক্লাসের সেশনে যে অ্যাটেন্ডেন্স ধরেন অ্যাটেন্ডি যারা যারা পার্টিসিপেট করছেন ওদের ইনফরমেশন রাখবো। সো ইনফরমেশনের মধ্যে কি আমি প্রোডাক্ট আইডি রাখবো? না, অফকোর্স না, রাইট? বিকজ এটা এটা আমার স্টুডেন্টদের সাথে কি স্টুডেন্টের ফিচারের সাথে যাচ্ছে না, এটা কমপ্লিটলি ইররেলেভেন্ট, রাইট? সো সো এভাবে আপনারা অলওয়েজ প্রথম দিকে আপনারা একটু কনফিউশন লাগতে পারে, বাট আপনারা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে যখন আরো 2-3টা ডেটাবেস ডিজাইন শুরু করবেন, তখন জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটার ডেটাবেস ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসটা কি থাকবে, ডেটাবেসের কানেকশনের পারপাসটা কি থাকবে। আচ্ছা, সো আমরা একটা বেসিক্যালি একটা বেসিক ই কমার্সের ডেটাবেস ডিজাইন দেখলাম। এখন আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করার ট্রাই করি। তো আমরা কিভাবে এক্সপ্যান্ড করতে পারি? সো দেখেন আমার এই যে প্রোডাক্টের যে ডেটাটা, প্রোডাক্টের যে এন্টিটিটা, ওই এন্টিটিটার মধ্যে একটা ক্যাটাগরি, একটা কি আছে, অ্যাট্রিবিউট আছে, রাইট? তো একটা ক্যাটাগরি বা ধরেন কোনো একটা প্রোডাক্টের যখন ক্যাটাগরিজ নিয়ে আমরা চিন্তা করি, তো প্রোডাক্টের ক্যাটাগরি গুলো কি হইতে পারে? ক্যাটাগরি অনেক টাইপের ক্যাটাগরি থাকতে পারে। সো হোয়াট ইফ আমরা এই ক্যাটাগরিটাকে একটা সেপারেট টেবিলে নিই, কি নিই? একটা ক্যাটাগরিকে আমরা সেপারেট টেবিলে নিই। এখন ওইটা কেন নিচ্ছি আমি বলতেছি আপনাদের। সো ধরেন, সো এটা হচ্ছে আমার ক্যাটাগরি। সো ক্যাটাগরির মধ্যে আইডি থাকবে, নেম থাকবে, আর লেটস সে আর স্মল রাখি, রাইট? সো ক্যাটাগরির মধ্যে আইডি আছে, নেম আছে। সো আমি এই ক্যাটাগরি, একটা প্রোডাক্টের কয়টা ক্যাটাগরি থাকতে পারে আপনারা বলেন তো আমাকে? একটা প্রোডাক্টের কয়টা ক্যাটাগরি থাকে? প্রোডাক্টের তো মাল্টিপল ক্যাটাগরি থাকতে পারে। না, ধরেন আমি একটা ধরেন একটা প্রোডাক্ট নিলাম, লেটস সে টি-শার্ট। টি-শার্টের কয়টা ক্যাটাগরি? ধরেন একটা মেইন ক্যাটাগরি একটাই, রাইট? জাস্ট ধরেন ক্লোদিং। জি। ক্লোদিংটা হচ্ছে একটা ক্যাটাগরি। সো ধরেন সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি ধরেন ক্লোদিং এর আন্ডারে ম্যান থাকতে পারে, ফিমেল থাকতে পারে। আমরা সাব ক্যাটাগরি নিয়ে পরে কথা বলতেছি। আমরা লেটস সে আমরা জাস্ট ক্যাটাগরি নিয়ে কথা বলবো। তো লেটস সে একটা প্রোডাক্টের জাস্ট একটাই ক্যাটাগরি, ধরেন ওই প্রোডাক্টটা তো কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে, মাল্টিপল ক্যাটাগরি তো হইতে পারে, বাট আমরা লেটস সে আমরা চিন্তা করি যে আমার এই প্রোডাক্টটাকে ধরেন আমার এটা একটা টি-শার্টটাকে আমি একটা ক্যাটাগরির আন্ডারে ধরেন ক্লোদিং এর আন্ডারে ফেলতেছি। সো ওই সেন্সে তাইলে আমার প্রোডাক্টের সাথে ক্যাটাগরি ডিফারেন্স মানে রিলেশনশিপটা কি হবে? 1-to-1, রাইট? সো 1-to-1টা কিভাবে আসতেছে? সো 1-to-1টা আপনারা চিন্তা করেন ভাইয়া আমার একটা প্রোডাক্টের, হ্যাঁ শিওর, ক্যাটাগরি আন্ডার এক্স্যাক্টলি রাইট। সো এখন দেখেন আমার 1-to-1 দিছি, বাট আপনারা এখন চিন্তা করেন ক্যাটাগরি পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, রাইট? ক্যাটাগরির থেকে পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে দেখেন একটা ক্যাটাগরির আন্ডারে কিন্তু অনেকগুলো কি থাকতে পারে, অনেকগুলো প্রোডাক্টস থাকতে পারে, ঠিক না? হ্যাঁ, একটা ক্যাটাগরি জি। আন্ডারে অনেকগুলো প্রোডাক্টস থাকতে পারে। সো আমার প্রোডাক্টের সাথে যখন ক্যাটাগরি কানেকশন করতে চাইছি তখন দ্যাট ইজ 1-to-1, বাট যখন ক্যাটাগরির সাথে প্রোডাক্টের কানেকশন করতে যাব তখন দ্যাট ইজ কি 1-to-many, রাইট? জি। সো আমি এখন কি করব, আমি যদি ক্যাটাগরি পার্সপেক্টিভ থেকে বলি, সরি কেউ কি কিছু বলতে চাচ্ছেন? সো তার মানে কি, এই যে ভাইয়াটা কোশ্চেন করছে, ফ্যান্টাস্টিক অবজারভেশন। সো সো তার মানে কি আমার একটা ক্যাটাগরিতে আই ক্যান হ্যাভ মাল্টিপল
প্রোডাক্টস। সো আমি দ্যাট ইজ ওয়াই ক্যাটাগরি থেকে যখন আমি দেখেন প্রোডাক্টস এর মধ্যে রিলেশনটা দিছি তখন দ্যাট ইজ ওয়ান টু মেনি। আবার প্রোডাক্টের মধ্যে দেখেন ইটস মেনি টু ওয়ান, মানে একটা প্রোডাক্টের অনেক মানে অনেকগুলো সরি একটা ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। সো দ্যাট ইজ ওয়াই ক্যাটাগরি থেকে প্রোডাক্টের রিলেশন ওয়ান টু মেনি আর প্রোডাক্টের থেকে ক্যাটাগরি রিলেশন মেনি টু ওয়ান। সো এই জিনিসটা একটু কনফিউজিং লাগতে পারে, আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিসের আশা করি প্র্যাকটিস করতে করতে আপনারা যখন ফ্লোটা বুঝতে পারবেন যে একটা ক্যাটাগরি আন্ডার অনেকগুলো প্রোডাক্ট থাকে, সো দ্যাট ইজ ওয়াই ওয়ান টু মেনি, বা একটা প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্টের একটা ক্যাটাগরি থাকতে পারে, সো এই সাইড থেকে আমি চিন্তা করলে মেনি টু ওয়ান। সো আপনারা ওভাবে সিস্টেম আপনারা পুরো ওভারঅল পিকচারটাকে ট্রাই করবেন জাস্টিফাই করার যে আমার কিভাবে আমি এটা রিয়েল লাইফ সিনারিওতে আমার এটা কিভাবে কানেক্টেড। ওকে, সো এখন আমি ক্যাটাগরি আর প্রোডাক্টের পার্টটা আসলাম। এখন লেটস সে আমি আরেকটু চিন্তা করি যে আমি আর কি কি আমি এখানে রিলেশনশিপ অ্যাড করতে পারি, রাইট? সো সো লেটস সে আমি এখন ক্যাটাগরি আর প্রোডাক্টের মধ্যে চিন্তা করলাম। এখন ধরেন একটা প্রোডাক্টের তো অনেকগুলো ভ্যারিয়েন্স থাকে, রাইট? ধরেন আমি যেটা আপনাকে বললাম, এই যে দেখেন অর্ডারস এর মধ্যে আমি একটা ভ্যারিয়েন্ট কথাটা লিখছি। সো ভ্যারিয়েন্টটা বেসিক্যালি কি, ভ্যারিয়েন্ট অ্যাট্রিবিউটটা বেসিক্যালি হচ্ছে ধরেন আমার একটা প্রোডাক্ট টি শার্টের মধ্যে ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট সাইজেস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, রাইট? সো আমি যদি ধরি জাস্ট কালার্স এন্ড অ্যাট্রিবিউটের কথা যদি চিন্তা করি, তাহলে ধরেন কোনো একটা টি শার্ট, সো ধরেন ফর এক্সাম্পল আমি সো ধরেন এটা আমার প্রোডাক্ট ভ্যারিয়েন্স। সো এটা আমার প্রোডাক্ট ভ্যারিয়েন্স। সো এই প্রোডাক্ট ভ্যারিয়েন্সের মধ্যে আমার কি কি অ্যাট্রিবিউট থাকবে, তার মানে আমার ওই প্রোডাক্টের কি থাকবে, ওই প্রোডাক্টের আইডি থাকবে, ওই প্রোডাক্টের প্রোডাক্ট আইডি থাকবে, মানে যে প্রোডাক্টটার উপর ভ্যারিয়েন্ট, মানে যে টি শার্টটা নিয়ে আমি কথা বলতেছি ওইটার ওইটার আইডিটা কি ওইটা থাকবে। তারপর কি থাকতে পারে, তারপর থাকতে পারে ওইটার কালারটা কি, তারপর থাকতে পারে ওইটার সাইজেসটা কি, রাইট? তারপর যদি আপনারা চিন্তা করেন আমরা আলাদা একটা অ্যাট্রিবিউট নিতে পারি যেটাতে আমরা বলতে পারি যে ওর কোয়ান্টিটি কি, মানে ওই কালারের ওই সাইজের কয়টা টোটাল টি শার্ট আছে, রাইট? এরকম আমার অনেক কিছু কিন্তু অনেকগুলো কিন্তু আমার অ্যাট্রিবিউট কিন্তু আসতে পারে। সো এই প্রোডাক্টের ভ্যারিয়েন্টের মধ্যে, তো তার মানে আপনি যদি দেখেন আমার এই যে অর্ডারে কেউ একজন যখন কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবে ওইটা যদি ভ্যারিয়েন্ট থাকে তাহলে তো কোনো একটা স্পেসিফিক ভ্যারিয়েন্ট হবে, মানে ওইটা তো কোনো একটা কালারের হবে, ওইটা তো কোনো একটা সাইজের হবে, রাইট? সো এই যে ভ্যারিয়েন্টটা এখন দেখেন, সো একটা অর্ডারের মধ্যে এরকম প্রোডাক্ট ভ্যারিয়েন্স কতগুলো থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, রাইট? থাকতে পারে, কি মনে হয় আপনার একটু চিন্তা করে বলেন তো আমাকে। একটা অর্ডারের মধ্যে প্রোডাক্ট ভেরিয়েন্ট থাকতে পারে অবভিয়াসলি। আচ্ছা, সো কি হইতে পারে, একটা অর্ডারের মধ্যে আমার মাল্টিপল প্রোডাক্ট ভ্যারিয়েন্স থাকতে পারে, রাইট? সো তার মানে আমার রিলেশনশিপটা যদি আমি এখন কনসিডার করি আমার প্রোডাক্ট ভ্যারিয়েন্সের সাথে আমার অর্ডারের সাথে যে আমার প্রোডাক্ট ভ্যারিয়েন্সের রিলেশনশিপ, একটা অর্ডারের মধ্যে মাল্টিপল প্রোডাক্ট ভ্যারিয়েন্স থাকতে পারে, রাইট? মানে ধরেন আমি সেম প্রোডাক্টে ধরেন আমার ব্ল্যাক টি শার্টও ভালো লাগলো, আমার রেড টি শার্টও ভালো লাগলো, আমার হোয়াইট টি শার্টও ভালো লাগলো, আমি তিনটা জিনিস নিলাম, তিনটা প্রোডাক্ট নিলাম, রাইট? টি শার্টে নিছি কিন্তু টি শার্টের আমার তিনটা ভ্যারিয়েন্ট নিলাম, তিনটা কালার নিলাম। সো তার মানে আমার কি একটা অর্ডারের সাথে আমার যখন প্রোডাক্ট ভ্যারিয়েন্টের রিলেশনশিপ করব তার মানে আমার এই রিলেশনশিপটা কি হবে, ওয়ান টু মেনি। এক্স্যাক্টলি ওয়ান টু মেনি। সো আমি যদি চিন্তা করি, সরি সো তার মানে আমার একটা অর্ডারের মধ্যে আমার অনেকগুলো প্রোডাক্ট ভেরিয়েন্ট থাকতে পারে, দ্যাটস ওয়াই আমার অর্ডারের সাথে প্রোডাক্ট ভেরিয়েন্সের রিলেশনশিপটা কি ওয়ান টু মেনি। সো এখন এটা গেল আমার অর্ডারের সাথে প্রোডাক্ট ভ্যারিয়েন্সের একটা রিলেশনশিপ। এখন আমরা চিন্তা করি তার মানে আমার এখানে দেখেন আমার প্রোডাক্ট আইডিটা হচ্ছে একটা ফরেন কি, মানে ফরেন কিটা কি, ফরেন কি হচ্ছে আমার ওই টেবিল বা ওই এন্টিটির সাথে অন্য যে কোনো এন্টিটি যে রিলেশনশিপটা যেভাবে ইউনিকলি আইডেন্টিফাই করে আমরা রিলেশনটা দিয়ে ওইটাকে কি হচ্ছে কি বলে কিভাবে কি হিসেবে ডিফাইন করতেছি আমরা, ফরেন কি হিসাবে। মানে ফরেন কিটা অর্ডারস এর ফরেন কি প্রোডাক্ট আইডি মানে হচ্ছে প্রোডাক্ট টেবিলের আইডিটা হচ্ছে কি প্রাইমারি কি,
সো মানে অন্য কোনো টেবিলের প্রাইমারি কিটা যখন আমার ডিফারেন্ট একটা এন্টিটিতে টেবিলে আসে তখন ওইটাকে আমরা কি করি, ডিফাইন করি ফরেন কি হিসেবে। ওকে, সো তার মানে আমার এখানে প্রোডাক্ট আইডিটা ফরেন কি, তারপরে ভ্যারিয়েন্সটা হচ্ছে কি ফরেন কি, রাইট? সো এখন তাইলে আমরা প্রোডাক্ট অর্ডারের সাথে প্রোডাক্ট ভ্যারিয়েন্টের একটা কি করলাম, একটা হচ্ছে আমরা কানেকশন করলাম যে একটা অর্ডারের মধ্যে মাল্টিপল প্রোডাক্ট ভ্যারিয়েন্স থাকতে পারে। তো এখন আরেকটা জিনিস চিন্তা করেন, আমরা লেটস সে কোন একটা ইউজার যখন কোন একটা ই কমার্স সাইটে যায়, আপনারা দেখবেন এখনকার ই কমার্স সাইটগুলোতে উইশ লিস্ট বলে একটা জিনিস আছে। কি আছে? উইশ লিস্ট, রাইট? লিস্ট। হ্যাঁ, মানে জি। হচ্ছে আমার যে প্রোডাক্টস গুলো আমার ভালো লাগছে ওই প্রোডাক্ট গুলোকে কি করলাম, আমি বুকমার্ক করে রাখলাম বা আমি অ্যাড করে রাখলাম। সো এখন যদি তাইলে দেখেন আমার উইশ লিস্টটা কিন্তু ইভেন দো ইটস প্রোডাক্ট, বাট উইশ লিস্টটা কিন্তু আমার একটা সেপারেট টেবিল হতে হবে, রাইট? বিকজ নাইলে কিন্তু আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না আমার কোন প্রোডাক্টটাকে আমি কি করতেছি, আমি উইশ লিস্টের মধ্যে অ্যাড করতেছি। সো লেটস সে আমি তার মানে আমি প্রোডাক্টের আরেকটা টেবিল নিলাম, টেবিল নিয়ে আমি এটার বা এন্টিটি নিলাম, এটার নাম দিচ্ছি কি আমি উইশ লিস্ট, রাইট? উইশ লিস্টের মধ্যে আইডি থাকবে, তারপর ধরেন প্রোডাক্ট আইডি থাকবে, তারপর কি থাকতে পারে, তারপর ধরেন যে উইশ লিস্টে যে ইউজার অ্যাড করছে ওই ইউজারের কানেকশন থাকা লাগবে না, সো ওই ইউজার আইডি থাকলো। সো দেখেন বেসিক্যালি এখন চিন্তা করেন যে আমার এখানে আমার এই উইশ লিস্ট টেবিলটার মধ্যে আমার প্রোডাক্ট আইডিটা ফরেন কি। এখন আমি যদি ইউজারের সাথে আমি যদি উইশ লিস্টের, সো আপনারা দেখেন এই উইশ লিস্টের মধ্যে উইশ লিস্টের সাথে আমি যদি প্রোডাক্টের ম্যাচ করতে চাই, একটা উইশ লিস্টে কি থাকতে পারে, একটা প্রোডাক্ট থাকতে পারে নাকি মাল্টিপল প্রোডাক্ট? মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে। এক্স্যাক্টলি। সো একটা উইশ লিস্টের মধ্যে আমার মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, তার মানে আমি রিলেশনশিপটা আমি কিভাবে দিতে পারি, উইশ লিস্টের সাথে আমি রিলেশনশিপটা তাহলে দিতে পারি, আমার উইশ লিস্টের সাথে আমার প্রোডাক্টের রিলেশনশিপটা ওয়ান টু মেনি, রাইট? সো এটা দিতে পারি। তারপরে এখন আপনারা ইউজারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন ইউজারের সাথে আমার উইশ লিস্টের কানেকশনটা কিভাবে হতে পারে। সো একটা ইউজার কয়টা উইশ লিস্ট, কি সরি আবার বলুন ভাই? ইউজারের সাথে উইশ লিস্ট ওয়ান টু মেনি হবে। এক্স্যাক্টলি, রাইট? বিকজ আমি অনেকগুলা ইভেন তো আমি উইশ লিস্টে অনেকগুলো উইশ লিস্ট ক্রিয়েট করতে পারি ডিফারেন্ট প্রোডাক্টস এর, এটা হতে পারে। তো তার মানে আমার ইউজারের সাথে উইশ লিস্টের আমার কানেকশনটা কি হবে, ওয়ান টু মেনি। আবার উইশ লিস্টের পার্সপেক্টিভে চিন্তা করেন, দেখেন এটা ওয়ান টু ওয়ান হবে না ওয়ান টু মেনি হবে আপনার? একটা উইশ লিস্ট ক্যান বি ক্রিয়েটেড বাই ওয়ান ইউজার, রাইট? অনলি ওয়ান ইউজার। বাট আপনি হ্যাঁ। চিন্তা করেন আবার একটা ইউজারে কিন্তু অনেকগুলো উইশ লিস্ট থাকতে পারে, ঠিক না? চিন্তা করেন, মানে একটা ওয়েবসাইটের মধ্যে পসিবল, মানে একটা হ্যাঁ ধরেন আপনি একটা মাল্টিপল সাইট উইশ লিস্ট থাকা। ধরেন আপনি আপনার সিস্টেমে করলেন, বা ধরেন আপনি আপনার সিস্টেমে এটা ধরেন, আচ্ছা আমি আপনার সেন্সে বললাম, ধরেন আপনি ই কমার্স সাইট করলেন, আপনি চাচ্ছেন একটা ইউজারের একটা উইশ লিস্টে থাকলো, আপনি এই একটার পাশ বা বেশি আপনি করতে চাচ্ছেন না। যদি আমরা ওভাবে ওই লজিকে চিন্তা করি তাহলে আমার ইউজারের সাথে উইশ লিস্টের রিলেশনশিপটা কিভাবে হবে, কি হবে? ওয়ান টু ওয়ান হবে। এক্স্যাক্টলি, রাইট? সো আপনারা কনসেপ্টটা আপনারা আগে রিলেশনশিপটা দেখেন, আপনারা আগে লজিকটা, ইটস আপ টু ইউ বা ইটস আপ টু দ্য ডিজাইনার, বা ইটস আপনি যদি ডিজাইন করেন আপনার ডিজাইন মানে আপনার লজিকটা হচ্ছে আপনার ক্লায়েন্টের। কিন্তু এখন ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে না, আপনার দেখবেন আপনার যখন রিয়েল লাইফে যখন আপনারা ডিল করতে যাবেন ক্লায়েন্টের সাথে, দেখবেন অনেক ইনসেইন ডিমান্ডস, মানে এত ডিমান্ডস, মানে দেখবেন বলবে আমার একটা ইউজার 500টা উইশ লিস্ট বানাইতে যাচ্ছে। ওকে ফাইন, তখন যদি আপনি একটা ইউজারের 500টা উইশ লিস্ট বানাইতে চান তখন আপনার কানেকশনটা কি রাখা লাগবে, ওয়ান টু মেনি, রাইট? ইউজারের তখন মাল্টিপল। হ্যাঁ, আর এখন আপনি আপনার সেন্সে বলতেছেন বা আমার সেন্সে বা আপনার সেন্সে আপনার কাছে মনে হচ্ছে না, আমার তো স্ট্যান্ডার্ড আমার একটা উইশ লিস্ট থাকুক, একটা উইশ লিস্টের মধ্যে আমার মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে। ওই সেন্সে তখন আপনি কি করতে পারেন, এই ইউজারের সাথে আপনি উইশ লিস্টটাকে ওয়ান টু ওয়ান রাখতে পারেন। এক্স্যাক্টলি। সো আপনারা কনসেপচুয়ালি ক্লিয়ার হওয়াটা হচ্ছে এই সেশনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনাদেরকে যেটা অ্যাপ্রোচটা বোঝানো যে আপনারা যখন একটা ডেটাবেস ডিজাইন করবেন আপনারা কিভাবে চিন্তা করবেন বা অ্যাপ্রোচটা কিভাবে নিতে পারবেন। সো এখন দেখেন, এখন আমাদের ই কমার্সে একটু স্লাইটলি কমপ্লিকেটেড হলো। এখন যদি আমি আরেকটু ইনফরমেশন অ্যাড করতে চাই, এখানে কিন্তু দেখেন আমার অনেক ইনফরমেশন অ্যাড করতে পারি। আমি ক্যাটাগরিজ এর আন্ডারে সাব ক্যাটাগরি দিতে পারি, ঠিক না? ধরেন একটা ওই যেটা বললাম ফুটওয়্যার, ধরেন আমি একটা ব্রড ক্যাটাগরি ধরলাম ফুটওয়্যারের মধ্যে স্নিকার্স আছে, ক্যানভাস আছে, ফর্মাল শুজ আছে, অনেক কিছু আছে, রাইট?
তো স্লিপার্স আছে, অনেক কিছু আছে। সো ওগুলাকে আমি কিন্তু সাব ক্যাটাগরি হিসেবে রাখতে পারি আপনারা যদি রিয়েল লাইফ এন্টিটি চিন্তা করেন। তারপরে আপনারা এখন ধরেন আমি চিন্তা করলাম আমার যে অর্ডারের যে টেবিল, ও অর্ডারের টেবিলের মধ্যে তো আমার যে ইউজার যে অর্ডারটা ক্রিয়েট করছে ওদের তো এখানে তো একটা পেমেন্ট ইনফরমেশন থাকা লাগবে, রাইট? যে আমার ওই ইউজারটা কিভাবে পেমেন্ট করছে বা কেন পেমেন্ট মানে কোন থ্রুতে পেমেন্ট করতেছে। সো আমি তাইলে একটা কাজ করতে পারি, আমি একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। অ্যাট্রিবিউটটার নাম হবে কি? পেমেন্ট মেথড। সো এখন দেখেন, এখন এখানে যখন আমি পেমেন্ট মেথডটা অ্যাড করতেছি, একটা আবার পেমেন্ট মেথডটাকে যদি আপনি চিন্তা করেন, পেমেন্ট মেথডটা ইটসেলফ ইজ এ সেপারেট এন্টিটি হতে পারে। কিভাবে হতে পারে? কজ পেমেন্ট মেথডে ধরেন আপনি ভিয়া বিকাশ হতে পারে, ভিয়া কার্ড হতে পারে, ভিয়া ইএমআই হতে পারে, ভিয়া হচ্ছে আপনার ক্যাশ হতে পারে, রাইট? সো অনেকগুলা টাইপ হইতে পারে। সো এই অনেকগুলা টাইপকে আমরা যাতে বারবার রিডান্ডেন্ট কোড না লিখতে হয়, বারবার যাতে সেম রিডান্ডেন্ট কোড না লিখতে হয়, তখন আমরা কি করতে পারি? আমরা এই পেমেন্ট মেথডটাকে একটা সেপারেট এন্টিটি ধরতে পারি। সো সেপারেট যদি এন্টিটি ধরি, দেখেন, সো এ পেমেন্ট মেথড। সো এখন পেমেন্ট মেথডের মধ্যে এখন ধরেন আইডি থাকলো, তারপর ইনফরমেশন থাকলো, টাইপ থাকলো, টাইপটা কি টাইপটা কি কার্ড নাকি বিকাশ নাকি কি। সো এই দুইটা জিনিস আমরা মোস্ট কমনলি রাখতে পারি। তো আর কিন্তু কিছু দরকার নাই আই গেস, রাইট? পেমেন্টে আমার মনে হয় এই দুইটাই গুড এনাফ। সো ধরেন আমি এই দুইটা জিনিস রাখলাম। সো তারপরে কি করতে পারি? এই পেমেন্ট মেথডের সাথে আমি এই পেমেন্টে একটা কানেকশন করতে পারি। সো কানেকশনটা কিরকম হতে পারে আমাকে একটু বলেন তো দেখি। আপনাদের পেমেন্ট মেথডের সাথে কিরকম কানেকশন হতে পারে? একটা অর্ডারের কয় ধরনের পেমেন্ট মেথড থাকতে পারে? মাল্টিপল। মাল্টিপল থাকতে পারে, রাইট? বা আপনি যদি এভাবে চিন্তা করেন, আমরা এটাকে আর একটু ডেসক্রিপটিভ করতে পারি। ডেসক্রিপটিভ বলতে আমরা পেমেন্ট মেথডের জন্য আবার আলাদা একটা সিস্টেম করতে পারি, তারপর পেমেন্টের সাথে পেমেন্ট মেথডের একটা কানেকশন দিতে পারি। একটা পেমেন্ট ক্যান হ্যাভ কি মাল্টিপল মেথডস, আবার একটা মাল্টিপল মেথডস ক্যান হ্যাভ কি মাল্টিপল পেমেন্ট সিস্টেম, বা একটা মাল্টিপল পেমেন্ট সিস্টেম তো নাই, রাইট? সো একটাই থাকবে। সো আমরা ওভাবে চিন্তা করব ব্রডার ক্যাটাগরিতে, যে আমরা কিভাবে কোনো ডেটাবেজে যে ডিফারেন্ট এন্টিটিস আমরা কানেক্ট করতে পারি, রাইট? সো দ্যাট ইজ ওয়াই আমি মোটামুটি আপনাদের জন্য আজকের সেশনটা আমি মোটামুটি একটু সিম্পলার ওয়েতে রাখতে চেয়েছি। So I hope it is simple enough for you guys to understand, and but at the same time it is complex enough so that you guys can approach আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা I hope আপনাদের বেটার হয়েছে। I hope আপনারা কিভাবে ডিফারেন্ট কানেকশনস বা ডিফারেন্ট এন্টিটি ক্রিয়েট করে ওদেরকে কানেক্ট করতে পারেন রিলেশনশিপের সাথে। I hope you guys are কিছুটা হলেও আপনারা এই সেশনে আপনারা I hope আইডিয়াটা পেয়েছেন। সো এখন যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে আমরা কোয়েশ্চেন কিউএনএ সেশনে আসতে পারি, আদারওয়াইজ এই সেশনটা এখানেই শেষ হবে। এনি কোয়েশ্চেন্স? ভাইয়া, হ্যাঁ শিওর। আচ্ছা ভাইয়া, সাপোজ ধরুন আমরা কোনো একটা ওয়েবসাইটে ডাটা ডিজাইন করতে যাচ্ছি, তো এটা ভেরিফাই করতে ওই চাচ্ছেন? না ডিজাইন করতে যাচ্ছি, সাপোজ ধরেন ল্যাটিভেলি ডাটাবেস ডিজাইন করতে দেওয়া হলে আমাদেরকে, তো আমরা ওই ওয়েবসাইটে ঢুকে মানে ফার্স্টে মানে কোন জিনিসগুলো দেখবো আপনার, যে মানে ফার্স্টে কোন টেবিল গুলা হচ্ছে আমাদের ক্রিয়েট করা দরকার, মানে ম্যান্ডেটরি টেবিল হিসেবে, যেহেতু ওইটা কি কমার্স ওয়েবসাইট আপনার। জি জি, আপনাদের ফার্স্ট কাজ থাকবে হচ্ছে আপনাদের, যেটা আমি যেভাবে শুরু করলাম সেশনটা, যে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করা, যে ওদের কি কি ইনফরমেশন আপনার ওই ই কমার্সে স্টোর করে রাখতে হবে। যেমন দেখেন, আমরা কিন্তু প্রথমে কিন্তু সিম্পলার ওয়েতে শুরু করেছি, আমাদের শুধুমাত্র 3টে এন্টিটি ছিল। তারপর আমি আপনাদেরকে দেখালাম কিভাবে কিন্তু এন্টিটি গুলো এক্সপ্যান্ডেড হয়, রাইট? কিভাবে আমি কিন্তু এক্সট্রা এন্টিটি আনতে পারি, আরো এটা কিন্তু আননেসেসারি এন্টিটিস না, কোনোটাই কিন্তু আননেসেসারি না, রাইট? আপনি ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন ইওর বিজনেস লজিক, এন্ড আপনার চিন্তা করতে হবে আপনার ওভারঅল সিস্টেমে কি কি লাগতে পারে। না এটার একটা কমপ্লিট ওভারঅল পিকচারটা আপনার থাকা লাগবে, আপনার বিজনেস লজিকটা বুঝতে হবে, আপনার ইউজার আপনার মানে ক্লায়েন্টের ডিমান্ডটা কি, ওর সাইটে কি কি ফিচার্স থাকবে, ওই জিনিসটা আপনার স্টাডি করতে হবে। তারপর ওইটার বেসিসে আপনারা কি করতে পারেন, আপনারা একটা এন্টিটি বেস বা আপনার একটা অবজেক্ট বেসিস আপনারা ডিজাইন করতে পারেন ডেটাবেসটা। মানে Any এটা other সম্পূর্ণ questions? আপনার মানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের উপর আপনার
অফকোর্স ইয়েস, অফকোর্স ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এন্ড ওভারঅল পিকচারটা চিন্তা করেই কিন্তু আমাদের ডিজাইন করতে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। No worries. Any other questions, guys? ভাইয়া মোস্ট অফ দ্য টাইমে কি যদি কোনো ক্লায়েন্টের মানে প্রজেক্ট আসে তো সেই ক্ষেত্রে ইউআই ইউএক্স টা দিয়ে দেয় ওর উপর ভিত্তি করে কি যখন ডিজাইনটা করব তখনও কি এই রিকোয়ারমেন্ট অ্যাপ্রোচটা অবভিয়াসলি ফলো করব, তার পাশাপাশি কোন বিষয়গুলো খেয়াল রাখবো মানে ইউআই ইউএক্স থেকে যদি আমরা ডাটাবেসটা ডিজাইন করতে চাই, সো এটা কি পসিবল? আপনাদের হ্যাঁ অফকোর্স পসিবল। আপনারা যখনই দেখা যায় আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা আমরা এইভাবে যেটা ইউজুয়ালি করে থাকি, যখনই কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা প্রজেক্ট নিয়ে আসে আমরা ফার্স্টে হচ্ছে একটা ফিগমা ডিজাইন করি বা একটা ইউআই ইউএক্স ডিজাইনার থাকে। উনি মোটামুটি ক্লায়েন্টের সাথে মিটিং করে উনি মোটামুটি একটা কমপ্লিট ওভারঅল পিকচারটা কি করে একটা ডিজাইন করার চেষ্টা করে যে আমার ওই সাইটে ক্লায়েন্টের যে প্রজেক্ট ওই প্রজেক্টে কি কি থাকতে পারে, কি কি ফিচার্স থাকতে পারে। সো এই ফিচার্স গুলা বা ওই ডিজাইনটা যখন কনফার্ম হয় বা ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করে তখন আমরা এটা নিয়ে চিন্তা করি যে ওনার যে কারেন্ট যে প্রজেক্টটা আমরা কি কি লাগতেছে মোস্ট ইম্পর্টেন্টলি এন্ড কি কি ফিচার্স লাগতেছে ওই ফিচার্স অনুযায়ী আমরা ডিজাইন করি, ডেটাবেস ডিজাইন করি। এন্ড অলসো আমরা এটা মেক শিওর করি যাতে আমাদের ব্যাক এন্ড থেকে জিনিসটা যাতে কি হয় কনস্ট্রেন্ট না হয়। মিনিং মানে আমরা ডেটাবেসটাকে এমন ভাবে ডিজাইন করার চেষ্টা করি, ফর এক্সাম্পল ধরেন ক্যাটাগরিজ, আমি ক্যাটাগরিজের জন্য আপনাদেরকে একটা সেপারেট টেবিল দিলাম, রাইট? সো ইনিশিয়ালি ধরেন ক্লায়েন্ট বললো কি আপনাকে, ক্লায়েন্ট বললো হচ্ছে ধরেন আপনার তিনটা আপনার আমার আমার সাইটে হচ্ছে তিনটা ক্যাটাগরি থাকবে। সো এখন আপনাকে বলছে তিনটা ক্যাটাগরি, বাট ধরেন আপনি যখন 3 মাস বা 4 মাস পর আপনি প্রজেক্টটা সাবমিট করবেন, ও হঠাৎ করে আপনাকে বলবে যে না ভাই আমার তো 5টা ক্যাটাগরি লাগবে। সো এখন কি হবে, আপনি যেভাবে ডেটাবেসটা যেভাবে ডিজাইন করছেন বারবার সেম জায়গায় যেখানে যেখানে ক্যাটাগরি অ্যাড করছেন, যেহেতু আপনার ক্যাটাগরিটার কোনো আলাদা এন্টিটি নাই, সো বেসিক্যালি হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ যে বারবার সেম জায়গায় কি করতে হবে, ক্যাটাগরিকে অ্যাড করতে হবে। যে আপনার তিনটা জায়গায় যে 5টা নতুন নতুন ক্যাটাগরি বারবার সেম জায়গায় অ্যাড করতে হবে। সো এটা করাটা বেটার নাকি আমার ক্যাটাগরির যে আলাদা এন্টিটি আছে ওইটার মধ্যে জাস্ট আমি 2টা ক্যাটাগরি এক্সট্রা অ্যাড করে দেন আমি ওইটাকে ফরেন কি দিয়ে কি করলাম, আমি রেফার করে দিলাম। সো ওইটা করাটা অফকোর্স বেটার, রাইট? সো স্কেলেবিলিটি ওয়াইজ চিন্তা করতে হয় যে আমাদের যে কারেন্ট সিস্টেম কি কারেন্ট রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট মিট করতেছে কিনা। অলসো ডেভেলপার মানে আমাদের সাইড থেকে যারা ব্যাক এন্ড ফোকাস হলো আপনার ডেটাবেসটা খুবই ইম্পর্টেন্ট, ডেটাবেসটা আপনার ব্রেড এন্ড বাটার হতে হবে। ব্যাক এন্ড সাইড থেকে আপনি এমন ডেটাবেস ডিজাইন করতে হবে যাতে সো দ্যাট আপনার নেক্সট টাইম যখন ওইটার উপর মডিফিকেশন আসে, ক্লায়েন্টদের ডিমান্ড ইজ ভেরি আনইউজুয়াল, মানে ওরা অনেক কিছু চাবে। সো আপনার মেক শিওর করতে হবে ওদের ওই চাওয়াটাকে কিভাবে রিকোয়ারমেন্টটাকে কিভাবে আপনার টেকনিক্যাল ওয়েতে বা অপটিমাইজড ওয়েতে আপনি ওটাকে কি করতে পারেন, ফুলফিল করতে পারেন। সো দ্যাট ইজ ওয়াই আপনাদেরকে ডেটাবেস ডিজাইনটা ইজ আ রিয়েলি ইম্পর্টেন্ট থিং। অলসো আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আপনারা কাইন্ডলি যদি ডেটাবেসের উপর ফোকাস থাকে আজকের সেশনটা পর আপনারা একটু ডেটাবেসের কোর প্রিন্সিপাল গুলো দেখবেন। যেমন ধরেন ডেটাবেস ট্রানজেকশনের কিছু প্রিন্সিপাল আছে, যেমন অ্যাসিড প্রিন্সিপালটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তারপর আপনারা দেখবেন ডেটাবেস নরমালাইজেশন একটা টপিক আছে, নরমালাইজেশনটা হচ্ছে এটা একটু আরেকটু ব্রডার টপিক। আমি আজকে সেশনের মানে এটা দেখা যায় ইউজুয়ালি একটা ডেটাবেস নিয়ে যখন ক্লাস নিতে হয় তখন 3-4টা ক্লাস লাগে। সো আপনারা এই টপিক গুলা নিচে থেকে আপনারা গো থ্রু করবেন। আই হোপ আপনারা ইটস প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, আপনাদের আমার মনে হয় না কোনো সমস্যা হবে। সো মেক শিওর করবেন যাতে আপনারা কোর প্রিন্সিপাল বা মেনটেন করতে পারেন বা ডেটাবেসের নরমালাইজেশন কিভাবে করতে হয় ওই জিনিসগুলো দেখতে পারেন। এগুলো প্রিটি কমন ইন্টারভিউ টপিক এস ওয়েল, ইন্টারভিউতে এই টাইপের জিনিসগুলো নিয়ে কোয়েশ্চেন হয়। সো এনি আদার কোয়েশ্চেনস? হ্যাঁ, আপনার কি কোয়েশ্চেনের অ্যানসারটা পেয়েছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। নো ওয়ারিস। এনি আদার কোয়েশ্চেনস এনিওয়ান? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন্স না থাকলে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং গাইস। হোপ টু সি ইউ গাইস সুন এনাফ। আপনারা ইনশাআল্লাহ ডেটাবেস নিয়ে প্র্যাকটিস করেন। আজকের আপনারা ডিফারেন্ট ডেটাবেস ই-কমার্স ডেটাবেস ডিজাইন করার ট্রাই করেন, বা আরো অন্য কোনো সাইট বা অন্য কোনো ডিফারেন্ট প্রোডাক্টস থাকলে ওটা ডেটাবেস ডিজাইন লাস্ট ওয়ান কোশ্চেন, শিওর। যদিও এটা অ্যান্সার দিয়েছেন, সো মানে আবার যদি একটু বলতেন যে ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে আমাদের ডেটাবেসে মানে জাস্ট এইরকম প্র্যাকটিস করবো, বাট মানে এটা তো প্র্যাকটিস করলাম, বাট ইন্টারভিউতে আমি ভালো করার ক্ষেত্রে আর কোন কোন বিষয়গুলো লক্ষ্য করবো মানে এর বাইরে যেটা দেখাইলেন আজকে মানে? ডেটাবেস রিলেটেড? জি জি। আচ্ছা, ডেটাবেস রিলেটেড হলে আমি বলতে পারি আপনাদেরকে ইন্টারভিউতে ইউজুয়ালি কোন একটা ডেটাবেসের নরমালাইজেশন নিয়ে অনেক কোয়েশ্চেন আসে, কিভাবে আপনারা 1NF 2NF এটা হচ্ছে
নর্মালাইজেশনের টাইপস বা ক্যাটাগরিজ, ওগুলাকে আপনারা কিভাবে অ্যাচিভ করতে পারেন ওগুলো নিয়ে কোয়েশ্চেন আসে। ডেটাবেস ট্রানজেকশন কি, এগুলা নিয়ে খুব কমন কোয়েশ্চেন হয়, ট্রানজেকশন তারপর নর্মালাইজেশন, এই জিনিসগুলো নিয়ে আর কি। সো এই জিনিসগুলো নিয়ে ফোকাস করবেন। আর অলসো এখন তো আপনাদের অনেক রিসোর্সেস, মানে আমাদের সবারই জন্য অনেক রিসোর্সেস। সো আপনি মোস্ট কমন ইন্টারভিউ কোয়েশ্চেন্স গুলো দেখবেন, যেটা ইউজুয়ালি খুব কমন ইন্টারভিউ কোয়েশ্চেন্স হয়, যে যেমন নো সিকুয়েল আর রিলেশনাল ডেটাবেসের মধ্যে ডিফারেন্সটা কি, এই জিনিসগুলো আসতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি নর্মালাইজেশন, ট্রানজেকশন, এগুলো নিয়ে কোয়েশ্চেন বেশি আসে আর কি। সো ওগুলো নিয়ে ফোকাস করবেন, তাইলে হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। No worries. Any other questions, guys? আচ্ছা, গাইস, সো আমরা এখানেই সেশনটা শেষ করি তাইলে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ইনশাল্লাহ হয়তো হোপফুলি আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ কখনো। আপনারা ইনশাআল্লাহ ভাই। চেষ্টা করবেন, ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, বাসায় চেষ্টা করে দেখবেন। এখন ইটস এ রিয়েলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড রাইট নাও, স্পেশালি সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বেস্ট আউটপুট দেয়ার। And also, if you guys need any help, of course, do let me know. So, thank you guys. Bye bye. Allah Hafiz. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Walaikum Assalam.